নাম্বার সিস্টেম নিয়ে যদি কথা বলি সেটার থিওরিটি আমি করবো। আপনারা জানেন যে আমি ক্লাসের প্যাটার্নটাকে দুটো ভাগে বিভক্ত করেছি। একটা হচ্ছে থিওরি ক্লাস, আফটার দ্যাট আমরা প্র্যাকটিস ক্লাসে যাব। তো নাম্বার সিস্টেমের থিওরি ক্লাস নিয়ে কথাবার্তা বলবো। আই হোপ আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো নাম্বার সিস্টেমের থিওরি ক্লাস নিয়ে আজকে আমরা কথা বলবো। আহ, তার আগে আমার নিজের একটু অল্প স্বল্প পরিচয় দিয়ে নিতে চাই, আপনারা অনেকে হয়তো জানতে চান। সেটা হচ্ছে যে আমি জিআরই জিমেট নিয়ে আমি মোটামুটি 8 ইয়ার্স ধরে কাজ করছি, মোর দ্যান 8 ইয়ার্স। অনেক অনেক স্টুডেন্ট শুধুমাত্র জিআরই জিম্যাট নিয়ে না, হায়ার স্টাডিজ নিয়ে, প্লাস হচ্ছে বাংলাদেশে আরো অনেকগুলো প্ল্যাটফর্মে অনেকগুলো প্রতিষ্ঠানে কাজ করেছি। আফটার দ্যাট আমার নিজের প্রতিষ্ঠানে এটা শুরু করলাম। তো অনেক স্টুডেন্ট আছে যারা অলরেডি হায়ার স্টাডিজ নিয়ে এখন ইউএসএ তে আছেন, অন্যান্য কান্ট্রিতে আছেন, যাদের সাথে এখনো যোগাযোগ হয়। তো সেই একটা মোটামুটি অল্প স্বল্প একটা এক্সপিরিয়েন্স, এই 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই যে আহ, যা যা দেখেছি, যা যা প্রবলেম ফেস করেছি কিংবা অন্যান্য মানুষের ডিফিকাল্টিস দেখছি, সেগুলো একটু সলভ করার ট্রাই করছি আর কি, আর কিছু না। আমার লেখাপড়া ঢাকা ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি পড়াশোনা করেছি। অলরাইট। নাম্বার সিস্টেমে ঢোকার আগে আমি হচ্ছে জিআর এর কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু কথা বলতে চাই। এখানে যারা আছেন অনেকেই হয়তো বা জানেন নাম্বার সিস্টেম ব্যাপার স্যাপার একটু পরে আসছি আমরা। জিআরই কোশ্চেনে আসলে কোয়ান্ট সাইডে কি আসে, আমরা গতকাল ওরিয়েন্টেশন ক্লাসে জিআরইর মোটামুটি ওভারঅল সবকিছু নিয়ে কথাবার্তা বলেছি। এবার আমরা আরেকটু ভিতরে যাব যে জিআরইতে কি ধরনের কোশ্চেন আসে। আমি যেহেতু কোয়ান্ট সেকশনটা দেখবো আপনাদের কাছে, তো কোয়ান্টে অ্যাকচুয়ালি কি ধরনের কোশ্চেন আসে আমরা সেগুলো একটু বোঝার ট্রাই করবো। কয় ধরনের কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্ন গুলো কি হয়, টপিক গুলো কি, সেগুলো আমরা গতদিন দেখেছি। তো সেই জন্য আমি আপনাদের সাথে আরেকটা ডক শেয়ার করতে চাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জিআরই তে মোটামুটি 4 ধরনের কোশ্চেন টাইপ আমরা কম্পিটিটিভ এক্সামে ইউজুয়ালি দেখি যে সবগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন হয়, বাট জিআরই তে সবসময় কিন্তু এমসিকিউ কোশ্চেন হবে না, মানে সবগুলো এমসিকিউ টাইপ বাট কোশ্চেনের মধ্যে একটু ভেরিয়েশন আছে। তো এট ফার্স্ট যে কোশ্চেন ভেরিয়েশনটা নিয়ে আমি এখানে সবগুলো ভেরিয়েশন নিয়ে লিখেছি কিছু কোশ্চেন, আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। ফার্স্টে যেটা থাকবে কোয়ান্টিটিভ কম্পারিজন, এই পার্টটার সাথে আমরা আসলে পরিচিত না, শুধুমাত্র জিআরই তে এই ধরনের কোশ্চেন হয়, জিআরই এই টাইপের কোশ্চেনটা করে। সেখানে দেখেন কোশ্চেন টাইপটা কেমন হয়, মানে কোশ্চেনের চেহারা কেমন হয় একটু দেখি আমরা। এখানে ছোটটা আর্গুমেন্ট দেওয়া আছে। আফটার দ্যাট এখানে একটা জিনিস লেখা আছে কোয়ান্টিটি এ, এবং এখানে একটা জিনিস লেখা আছে কোয়ান্টিটি বি। তার নিচে আমরা আবার কয়েকটা আর্গুমেন্ট দেখতে পাচ্ছি। এই আফটার দ্যাট এই জিনিসটা আপনার আসলে কোশ্চেনের মধ্যে থাকবে না। এটা হচ্ছে আমি হচ্ছে ইনফরমেশনের জন্য লিখেছি। আপনাকে আনসার করার সময় আপনার এরকম 5টা অপশন থাকবে, 4টা অপশন থাকবে, আপনি এরকম রেডিও বাটন থাকবে 4টা, সেখান থেকে আপনি ক্লিক করবেন এই কোশ্চেন কোনটা আপনার আনসার। সেই আনসার গুলো কিভাবে হয় সেগুলো একটু দেখাচ্ছি। দেখেন এইখানে একটা আর্গুমেন্ট দেওয়া আছে। বেসড অন দিস আর্গুমেন্ট আপনার কোয়ান্টিটি এ এর নিচে কিছু একটা জিনিস দেওয়া আছে, দিস ওয়ান। কোয়ান্টিটি বি এর নিচে কিছু একটা জিনিস দেওয়া আছে, দিস ওয়ান। তো কোশ্চেনের নাম যেহেতু কোয়ান্টিটেটিভ কম্পারিজন, তার মানে হচ্ছে আপনাকে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি এর মধ্যে কম্পেয়ার করতে হবে। এই দুটো কলামের মধ্যে কম্পেয়ার করতে হবে। দ্যাট মিনস এইটার একটা ভ্যালু, প্রবাবল একটা ভ্যালু আপনি বের করবেন, জানবেন। এইটার একটা প্রবাবল একটা ভ্যালু জানবেন। এইটা হচ্ছে কোয়ান্টিটি এ এর ভ্যালু, আর এটা হচ্ছে কোয়ান্টিটি বি এর ভ্যালু। অ্যাজিউম করবেন অথবা ফিক্সড একটা ভ্যালু আপনি বের করবেন, হোয়াটএভার, যেভাবে আপনার কমফর্ট ফিল হয়। দেন হচ্ছে এদের মধ্যে আপনি কম্পেয়ারে যাবেন। যদি এমন দেখেন যে কোয়ান্টিটি ইন কলাম এ ইজ গ্রেটার, মানে হচ্ছে যদি এরকম হয় যে এ গ্রেটার দেন বি, কোয়ান্টিটি এ যে ভ্যালুটা আপনি পেলেন সেটা যদি বি এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে আপনার আনসার হচ্ছে এ। আর যদি দেখেন যে কোয়ান্টিটি বি এর ভ্যালুটা কোয়ান্টিটি এর চেয়ে বড়, তাহলে আপনার আনসার হচ্ছে বি। অর যদি এমন হয় যে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি দুটা সমান, দুজনেই দুই জায়গা থেকে আপনি সেম ভ্যালু পাচ্ছেন, তাহলে আপনার আনসার হচ্ছে সি। আর যদি এমন হয় যে কোয়ান্টিটি এ এবং কোয়ান্টিটি বি এদের মধ্যে আপনি কোনো কম্পেয়ারে যেতে পারছেন না, অথবা কোনো পার্টিকুলার কোনো কম্পেয়ার হচ্ছে না, কখনো এ বড় হচ্ছে কখনো বি বড় হচ্ছে, অথবা তাদের মধ্যে কম্পেয়ার করাই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনার আনসার হবে ডি। অলরাইট, দিস ইজ দা মানে প্রসেস, কোয়ান্টিটিভ কম্পারিজনের প্রসেসটা হচ্ছে এইটা। এইখানে শুরুতে এই জায়গাতে একটা আর্গুমেন্ট দেওয়া আছে, আপনাকে এটা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে, শুধুমাত্র এই পার্টটুকু দেওয়া থাকতে পারে। এরকম হতে পারে যে এরকম কোশ্চেনে জাস্ট এতটুকুই দেওয়া আছে।
এটা যদি লাগে কোনো কোশ্চেনের জন্য প্রয়োজন হয় আপনাকে দেওয়া হবে, আদারওয়াইজ আপনার প্রয়োজন হবে না। এখানে যেরকম আপনাকে একটা ভ্যালু দেওয়া আছে, সো এটার উপর বেস করে আপনি এখানে এটা আনসারটা করুন। ফর এক্সাম্পল এখানে বলেছে যে দ্য নাম্বার অফ কিলোমিটার্স ইন 16 মাইলস। সো এখানে বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ কিলোমিটার্স ইন 16 মাইলস আর নাম্বার অফ কিলোমিটার্স ইন 16 কিলোমিটার্স। সো দুইটা ভ্যালু আপনি এখান থেকে পাবেন। একটা জিনিস একটু খেয়াল করেন, ইউ আর নট বাউন্ড টু গেট দ্য অ্যাকচুয়াল রেজাল্ট। আপনি এখান থেকে এইটার এই 16 মাইলস থেকে কত কিলোমিটার আসে আর 16 কিলোমিটার থেকে কত মাইলস আসে আপনাকে এক্স্যাক্টলি সেই ফিগারটা না বের করলেও চলবে, যেহেতু এখানে কম্পেয়ার হচ্ছে কে বড় কে ছোট। আপনি যদি অ্যাজিউম করতে পারেন যে এখানে যে ভ্যালুটা আসবে সামহাউ সে হয়তো বি থেকে বড়, অথবা এখানে যে ভ্যালুটা আসবে সামহাউ সে হয়তো এ থেকে বড় অথবা তার সমান, আপনি অ্যাজিউম করতে পারলে কিন্তু আপনার আনসারটা হয়ে যাচ্ছে। ইউ ডোন্ট নিড টু ফাইন্ড দ্য অ্যাকচুয়াল ভ্যালু, বাট অনেক সময় অ্যাকচুয়াল ভ্যালুটা বের করা লাগে যেখানে প্রেডিক্ট করা যায় না। অলরাইট, সো এখানে দেখেন আমরা এটার অ্যাজিউম কিভাবে করতে পারি, 16 মাইলস এর মধ্যে কত কিলোমিটার আছে, তার মানে হচ্ছে সামথিং কিছু একটা ভ্যালু আপনি পাবেন, এক্স ওয়াই জেড সামথিং কিছু একটা ভ্যালু পাবেন, আর 16 কিলোমিটার মধ্যে কত মাইলস আছে সেটারও একটা ভ্যালু পাবেন। তো আপনি এখানে এটা চাইলে বের করে নিতে পারেন, কনভার্সনটা রেটটা এখানে দেওয়া আছে, অর আপনি এখানে অ্যাজিউম করে বলতে পারবেন আপনাদের অ্যাজাম্পশন কি বলে কে বড় হতে পারে এখানে, অথবা সমান হবে কিনা। A is greater than B. সরি, একটু জোরে বলুন ভাইয়া। A is greater than B. এ ইজ গ্রেটার দেন বি, এক্স্যাক্টলি, কারণ যেহেতু বলছে যে এখানে কনভার্সনটা দেওয়া আছে যে 1 মাইল, এটা খুব সহজ একটা কোশ্চেন, ভেরি বেসিক, এত সহজ কোশ্চেন ডেফিনেটলি আসবে না। 1 মাইলস ইকুয়ালস হচ্ছে 1.6 কিলোমিটার, দ্যাট মিন্স হচ্ছে কিলোমিটার পোর্শনটা বেশি। সো মাইলকে যদি আমি কিলোমিটার নিয়ে যাই তাহলে আমি একটা বড় ভ্যালু পাবো, আর কিলোমিটার থেকে যদি মাইলে যাই তাহলে একটা কম্পারেটিভলি একটা ছোট ভ্যালু পাবো। সো এখান থেকে এটা ইজিলি বলা যাচ্ছে যে কোয়ান্টিটি এ বড় হবে, সো দ্যাট আপনার আনসার হচ্ছে হলো এ। আপনি এখানে যে রেডিও বাটন গুলো থাকবে এরকম, সেই বাটনে ক্লিক করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। সো এ হচ্ছে আপনার আনসার। এটা গেল হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন টাইপের কোশ্চেন। এবার আমরা আরেকটা কোশ্চেন প্যাটার্ন দেখবো যেটাকে আমরা বলি একদম নরমালি আমরা যেগুলো জানি সারাজীবন যেভাবে পরীক্ষা দিয়ে আসছি, মাল্টিপল চয়েস কোশ্চেন, সিলেক্ট ওয়ান আনসার। এখানে সিলেক্ট ওয়ান আনসার ইউজুয়ালি মাল্টিপল চয়েস একটাই আনসার হয় আমরা জানি, বাট জিআরই ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা একটু পরে দেখছি। রেগুলার যে মাল্টিপল চয়েস আনসার সেটা আমরা এমসিকিউ কোশ্চেনটা দেখি। এখানে একটা নরমাল কোশ্চেন দেওয়া আছে যে ইফ n is a factor of 1 to 9 how many distinct positive integer values of n are possible। তাহলে n এর কয়টা ডিস্টিংক্ট পজিটিভ ভ্যালু থাকতে পারে। ক্যান ইউ আনসার দিস? কেউ আনসার করতে পারবেন এটা, n এর ভ্যালু কয়টা হবে? কোশ্চেন বলেছে n হচ্ছে 129 এর ফ্যাক্টর। এখন বলতে বলেছে যে n এর পসিবল ভ্যালু কয়টা হতে পারে, ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার ভ্যালুস কয়টা। তার মানে সোজা বাংলা কথা, সরি I think it's three, তিনটা। ওকে, তিনটা। সো দ্যাট মানে সোজা বাংলা কথা 129 এর কয়টা ফ্যাক্টর আছে, এটা আসলে ওরা ইনিয়া বিনা আমার কাছে এটা জানতে চায়, 1 to 9 এর কয়টা ফ্যাক্টর আছে। সো ফ্যাক্টর কিভাবে বের করতে হয় আজকে ক্লাসে ডেফিনেটলি আমরা এগুলো দেখবো। সো এটা আমরা কিভাবে একটা আনসার করি আমি জাস্ট এখানে নরমালি দেখাই দিই। 129 কে আপনাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন অথবা ফ্যাক্টরাইজেশন করে ফেলতে হবে। সো 1 to 9 কে আমরা লিখতে পারি হচ্ছে সরি, পাঁচটা হবে, হ্যাঁ। 5টা। আপু আপনি বারবার নাম্বার লাইনের উপর দিয়ে চলে যাচ্ছেন। 1 to 9 কে আমরা লিখতে পারি 3 into 43। 3 into 43 করলে 1 to 9 হয়, বাট তার ফ্যাক্টর কয়টা? অ্যাকচুয়ালি ফ্যাক্টরের বাংলাটা কি, ফ্যাক্টর বলতে আমরা বোঝাই যে 129 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো 3 দিয়ে ভাগ করা যাবে, 43 দিয়ে ভাগ করা যাবে, ইনফ্যাক্ট তাকে তো 129 দিয়েও ভাগ করা যাবে, তাই না? 129 কে তো 129 দিয়ে ভাগ করা যায়। এন্ড অলসো হ্যাঁ। পৃথিবীর সব সংখ্যাকে আমরা কিন্তু 1 দিয়েও ভাগ করতে পারি। আপনি সম্ভবত এটা মিস করে গিয়েছিলেন আপু। 1। জি। সো আমরা এখানে অ্যাকচুয়ালি কয়টা ফ্যাক্টর পেয়েছি? 3 পেয়েছি, 43 পেয়েছি, 129 পেয়েছি এবং 1 পেয়েছি। এই 4টা ফ্যাক্টর। 129 অ্যাকচুয়ালি 4টা ফ্যাক্টর আছে। তো আপু 5টা কেন বলছিলেন? আর কি আছে? আমি তো ফোর ধরে ফেলছিলাম ভুলে। আচ্ছা, ওকে। নাইন তো লাস্টে আমি মিস করে গেছি। নো প্রবলেম আপু, অসুবিধা নেই। অল্প স্বল্প যেহেতু আমরা আজকে ফার্স্ট ক্লাস শুরু করেছি, কিছু ভুল ভাল হবে এটা কোনো ব্যাপার না। তো নিশ্চয়ই কিছুদিন পরে আর এই ভুলগুলো হবে না। সো আমি আপনাদেরকে এই ভুলগুলো ডেফিনেটলি শিখিয়ে দেবো, এবং এটা করার এই যে ফ্যাক্টর বের করার ডেফিনেটলি অনেকগুলো মেথড আছে। শর্টকাট পদ্ধতিটি কিভাবে শর্টকাট ওয়েতে এটা বের করা যায়, উইল সি দ্যাট লেটার। অলরাইট, সো এটার আনসার হচ্ছে 4।
এরপর হচ্ছে দেখেন এখানে লিখেছে মাল্টিপল চয়েস কোশ্চেন, সিলেক্ট ওয়ান অর মোর আনসার চয়েসেস। এবং এখানে দেখেন একটু আগে যে কোশ্চেনটা দেখেছি এখানে অপশন কিন্তু ছিল 5টা, জিআরইতে সব কোশ্চেন আনসার চয়েস থাকে 5টা ম্যাক্সিমাম কেসের ক্ষেত্রে। স্পেশাল কিছু কেস থাকে, ভার্বালও এরকম পাবেন, একের অধিক আনসার পাবেন, কোয়ান্টের ক্ষেত্রে এরকম আছে। এখানকার অপশনগুলো দেখেন এফ পর্যন্ত। তো এই কোশ্চেনের মাহাত্মটা কি? এই কোশ্চেনের মাহাত্মটা হচ্ছে যেখানে সিলেক্ট ওয়ান অর মোর আনসার চয়েস, দ্যাট মিনস এখানে আপনার একের অধিক আনসার হতে পারে। দ্যাট মিনস একটা কোশ্চেনে 3টা 4টাও আনসার হতে পারে। যেই কটা আনসার পসিবল সেই কটা আনসার যদি আপনার এই অপশনের মধ্যে থাকে আপনাকে প্রত্যেকটার মধ্যে ক্লিক করতে হবে। এবং এই আনসার গুলো কোশ্চেনের পাশে, যে এর পাশে এরকম একটা চেক বক্স থাকবে। আমরা আগের যে কোশ্চেনটা দেখেছি প্রত্যেকটার পাশে এরকম একটা চেক বক্স থাকবে। আগের যে কোশ্চেনটা দেখেছি ওটার পাশে ছিল এরকম রেডিও বাটন। আগের কোশ্চেনটায় আপনি যেটা সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সেটা সিলেক্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল এটাতে ক্লিক করছেন, এটার উপরে একটা ক্লিক করে গেল, মানে এটা সিলেক্ট হয়ে যাবে। ক্লিক হয়ে যাবে বলতে এটা জাস্ট ওই যে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আবার যদি এটাকে চেঞ্জ করে আপনি এটার উপর ক্লিক করেন তাহলে দেখবেন যে এইটা আনসিলেক্ট হয়ে যাবে, এটা সিলেক্ট হয়ে যাবে। বাট এইখানে যখন আপনি আনসার চেঞ্জ, আপনি যদি এরকম করেন যে এটাতে ক্লিক করছেন তাহলে এটার উপর একটা টিক আসবে। আপনি যদি আবার এইটাকে টিক ক্লিক করেন তাহলে এটার উপর একটা টিক আসবে। এটাকে দিলে এটার উপর, আপনি সবগুলোর উপরে যদি ক্লিক করেন সবগুলোর উপরে টিক আসবে। দ্যাট মিনস ও বলতে চাচ্ছে যে আপনার এখানে ওয়ান অর মোর আনসার চয়েস হতে পারে, একের অধিক আনসার আসতে পারে। এবং যেই কটা অপশন থেকে আপনার আনসার সম্ভব সেই কটাকে আপনার আনসার দিতে হবে। এবং এটা জেনে রাখতে হবে যে জিআরইতে কোনো পার্সিয়াল মার্ক নাই। দ্যাট মিনস একটা কোশ্চেনে যদি এরকম হয় যে এই কোশ্চেন আনসারটা আপনার এখানে আছে যেখানে 3টা অপশনই কারেক্ট, আপনাকে 3টাই কারেক্ট করতে হবে, 3টাতেই দাগ দিতে হবে। যদি এরকম হয় যে 2টা কারেক্ট করছেন একটা ভুল করছেন, ইউ আর নট গেটিং এনি পার্সিয়াল মার্ক, আপনি ওখানে জিরোই পাবেন, ওটা তো মার্ক করে দেওয়া হবে না, যেহেতু কোনো নেগেটিভ মার্ক নেই। সো সেখানে আপনি নাম্বার পাবেন না। আবার যদি এরকম হয় যে আপনার আনসার 2টা কিন্তু আপনি 3টা দাগ দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোনো মার্ক পাবেন না। ওকে, অলরাইট। সো সো এইটার আনসারটা তাহলে আমরা এখন দেখবো যেটা কিভাবে আনসার করা যায়। এক্স ইজ এ নেগেটিভ ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি নেগেটিভ। এক্স একটা নেগেটিভ ইন্টিজার which of the following must be negative. So আপনি এখন একটা করে অপশনের মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন যে কোন অপশনগুলোর ভ্যালু ফাইনালি নেগেটিভ আসে। সো এটা তাহলে আপনারা একটু করে আমাকে জানান। ডি, কি নম্বর? তো দেখি এ যে বি আর ডি। আচ্ছা আপু এটা কেন বলেছেন? x is a negative integer. If x is equal to -1 then এটার ভ্যালু কত আসবে? -1 + 1 জিরো। 0. It's not a সরি। negative number. So এরকম আমাদের মানে একদম বেসিক কিছু আইডিয়া আছে যে আইডিয়া দিয়ে আমরা হুটহাট করে আনসারটা করে ফেলি। সো নো প্রবলেম, এগুলো এখন হবে, কিছুদিন পরে আর হবে না। সো দেখেন এরকম জিআরই এই যে এখানে যে পিটফলটা পেলেন আপনি, কিন্তু ওই যে পিটফলটা আছে সেই পিটফলের মধ্যে অলরেডি পা দিচ্ছেন, মানে একটা ফাঁদ। জিআরই জানে যে জি স্টুডেন্টরা হ্যাঁ। কোন ধরনের ফাঁদের মধ্যে পা দিতে পারে। আনসার গুলো দেখেই মনে হবে যে হ্যাঁ এটা তো হবেই, একটা নেগেটিভ নাম্বার বড়, আপনি একের চাইতে বড় একটা নাম্বার মনে মনে কল্পনা করছেন অবচেতন মনে, সেটা আনসার হবে। সো এটা আনসার হচ্ছে না। এবার এটা বি কি হবে? বি কোনোদিনই হওয়া পসিবল না, বিকজ না না, যেহেতু বি হওয়া হ্যাঁ পসিবল এটা না। অলওয়েজ পজিটিভ। সো এটা আমাদের সি আনসার আর হচ্ছে ডি। না। এক্স টু দি পাওয়ার -1, এক্স টু দি পাওয়ার -1 যদি করি তাহলে কি এটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? পজিটিভ হবে। এক্স এর একটা ভ্যালু ধরে নিচ্ছে আমরা, এটা হচ্ছে ধরেন -4, তার উপরে -1। এটার মানে কি? যখন আমাদের পাওয়ারে ইনভার্স থাকে এর মানে হচ্ছে এটা 1/something, মানে 1/, এইটা। তো এইখানে যে পার্টটা থাকবে সেই পার্টটাই জাস্ট 1 এর নিচে চলে আসে। দ্যাট মিনস এটা হয়ে যাবে এইখানে যদি এরকম থাকতো তাহলে এটা হয়ে যেত, এখানে এই পাওয়ারটা চলে আসতো। দ্যাট মিনস হচ্ছে এই নেগেটিভ, এইখানকার পাওয়ারের নেগেটিভ সাইনটা ও জাস্ট আমাকে 1 এর নিচে ঠেলে পাঠায় দেয়, আর কিছুই না। তো এখানে যেহেতু আমার 1 আছে, সো এটা কি হয়ে যাবে? সিম্পলি এটা হয়ে যাবে হচ্ছে -4। তো এখান থেকে লিখতে পারি -1/4, ইজন্ট ইট? সো তাহলে এটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু? এটা একটা নেগেটিভ ভ্যালু, সো ইট কুড বি আওয়ার আনসার। এবং এখানে কিন্তু দেখেন ইন্টিজার বলে কোনো কথা নাই, এগুলোর ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে যে এখানে কি নেগেটিভ ইন্টিজার অর ফ্র্যাকশন কিছু একটা বলে দিচ্ছে কিনা। যদি এরকম বলতো যে উইচ অফ দ্য ফলোইং মাস্ট বি নেগেটিভ ইন্টিজার, তাহলে এটা আপনার আনসার হতো না, বিকজ দিস ইজ নট এন ইন্টিজার, রাইট? সো x কিউব। এখন
একটা নেগেটিভ নাম্বারের পাওয়ার যদি আপনি 3 করেন, ডেফিনেটলি ইট উইল বিকাম এ নেগেটিভ। তার মানে এটা আমাদের আনসার হবে। অলরাইট, এবার -5x -5x যদি হয় ওই নেগেটিভ সাইনের জন্য আবার এটা আবার পজিটিভ হয়ে যাবে, এটা আমাদের আনসার না। এরপর হচ্ছে এক্স স্কোয়ার, একটা নেগেটিভ নাম্বারকে যদি স্কোয়ার করে দিই তাহলে সেটা সবসময় একটা পজিটিভ নাম্বার আসে। সো দিস ইজ নট অলসো মাই আনসার। তাহলে আমরা আনসার পেয়েছি কাকে কাকে, সি আর ডি। অলরাইট, সো এইরকম মাল্টিপল আনসার, এখানে এমন হতে পারতো যে আরো দুইটা আনসার হতে পারে। তো সেই দুটো আপনার আনসার, আপনি তখন এটাখানে মার্ক করবেন, মার্ক করলে এখান থেকে নাম্বারগুলো পাবেন। অলরাইট, বুঝতে পেরেছি আশা করছি। এবার হচ্ছে এটা দেখেন, এটা আরেকটা টাইপের কোশ্চেন, সেটা হচ্ছে নিউমেরিক এন্ট্রি কোশ্চেন। নিউমেরিক এন্ট্রি কোশ্চেনে দেখেন এই জায়গাতে কোনো অপশন কিছু দেওয়া নাই আপনাকে। দ্যাট মিনস হচ্ছে, এবং এখানে আপনাকে এই কোশ্চেনটা সলভ করে এটার একটা পার্টিকুলার ভ্যালু আসবে, কিছু একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আপনাকে এই জায়গাতে লিখতে হবে। নিউমেরিক এন্ট্রি কোশ্চেনের নিচে এরকম একটা বক্স দেওয়া থাকবে, এরকম তারপর একটা বক্স দেওয়া থাকবে, এবং এই বক্সের ভিতরে আপনি যখন ক্লিক করবেন তখন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা কোথাও লিখতে চাই, লিখতে গেলে ওই কার্সরটা ব্লিঙ্ক করতে থাকে না, এখানে এরকম কার্সরটা ব্লিঙ্ক করতে থাকবে। দেন আপনাকে এখানে ম্যানুয়ালি আনসারটা লিখতে হবে। ধরেন এটার আনসার হচ্ছে যে 212, কথার কথা এই 212 আপনাকে এই বক্সের ভিতর লিখতে হবে। এবং আপনি এখানে কিছু ইনস্ট্রাকশন পেতে পারেন, বলে দিতে পারে যে যদি ফ্র্যাকশনাল নাম্বার হয় অথবা ডেসিমাল নাম্বার কোনো হয়, তাহলে ডেসিমাল ঘরে কত পয়েন্ট ঘর লিখবে সেটাও ইনস্ট্রাকশন দিয়ে থাকতে হবে। বলতে পারে যে দশমিকের পর 3 ঘর পর্যন্ত লিখবেন, তাহলে আপনাকে এক্স্যাক্টলি 3 ঘর পর্যন্ত লিখতে হবে। আপনি যদি 2 ঘর লেখেন ইউল গেট 0, আপনি যদি 4 ঘর লেখেন ইউল গেট 0। যা বলবে তাই করতে হবে, একটু 19-20 আমাদের মানে অতিরিক্ত মাথা ঘামানো যাবে না, অতিরিক্ত আহ, বেশি পণ্ডিত দেখানো যাবে না, যা বলবে তাই। অলরাইট, সো বলছে যে এবিসি আর 3 consecutive integers such that সি বি এ এরা হচ্ছে এইরকম, সি সবচেয়ে বড়, তার চেয়ে একটু ছোট বি, তার চেয়ে একটু ছোট এ, দ্যাট মিনস এ সবচেয়ে ছোট, সি সবচেয়ে বড়, এবং এ বি সি ইকুয়ালস হচ্ছে 3360। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? তাহলে এটা কি অ্যান্সার হবে বলুন? ট্রাই করুন আপনারা, ভুল হোক ভাইয়া, ভুল হলে এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। তো আনসারটা একটু করি, আমরা একটু ট্রাই করি, ফাইনালি তো আমি করেই দিচ্ছি শেষ পর্যন্ত। দেখুন 3360, এটাকে যদি আমরা ফ্যাক্টরাইজেশনের পদ্ধতিতে চলে যাই তাহলে এবং এটা হতে হবে কনজিকিউটিভ টাইপের। বলছে যে এবিসি হচ্ছে 3টা কনজিকিউটিভ নাম্বার, সো কনজিকিউটিভ নাম্বার যদি লিখি তাহলে 14 ইন্টু 15 ইন্টু 16, এই 3টা নাম্বারের গুণ যদি করি তাহলে এটা ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে 3360। আরো অনেকভাবে 3360 বানানো যায়, বাট কনজিকিউটিভ আকারে এই শুধু এইভাবেই বানানো যায়। সো যেহেতু এখানে 14 সবচেয়ে ছোট, তো 14কে আমরা লিখতে পারি হচ্ছে এ, তার চেয়ে একটু বড় বি, তার চেয়ে একটু বড় সি। তো আপনার এখানে বি এর যেহেতু ভ্যালু জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি, সো দ্যাট বি এর ভ্যালুটা কত হচ্ছে 15। সো 15 হচ্ছে আপনার আনসার। সো আপনি এই চেক বক্সের ভিতরে মার্জার কার্সরটা নিয়ে ক্লিক করে দেন এখানে লিখবেন 15, তাহলে আপনার এটা আনসার। সো এই 4 টাইপের কোশ্চেন জিএডিতে আসে, দ্যাট মিন্স হচ্ছে এমসিকিউ, নরমাল সিঙ্গেল কোশ্চেন সিঙ্গেল আনসার, এমসিকিউ, মাল্টিপল এন্ট্রি কোশ্চেন, এবং হচ্ছে নিউমেরিক এন্ট্রি কোশ্চেন, এবং হচ্ছে আপনার কোয়ান্টিটেটিভ কম্পারিজন। এই 4 ধরনের কোশ্চেন আমরা জিএডিতে পাবো। তো এই 4 টাইপের কোশ্চেন মিলায় মিশা মিক্স করে দেওয়া থাকবে, কোনো স্পেশাল কোনো স্কেজুয়াল কিংবা পরিমাণ নাই যে কোন টাইপের কোশ্চেন কতগুলো আসবে, এটা ডিফারেন্ট ভাবে আসতে পারে কত রকম, বাট এইগুলোর মধ্যে থেকে আপনি কোশ্চেনটা পাবেন। অলরাইট, সো এই গেল হচ্ছে কোয়ান্ট সেকশনের কোশ্চেন নিয়ে। তো 20টা কোশ্চেন থাকবে, 35 মিনিটস করে পাবেন। তো মোটামুটি কোশ্চেন গুলো আনসার করতে গেলে অ্যারাউন্ড দেখা গেছে যে 1 পয়েন্ট সামথিং সেকেন্ড করে পাওয়া যায় প্রতিটা কোশ্চেনের জন্য, অন এভারেজ যদি আমরা চিন্তা করি। এখন এখানে কথা হচ্ছে যে আপনি তাহলে কোশ্চেনের গুলোর পিছনে কি পরিমাণ টাইম দিবেন, টাইম ম্যানেজ গুলো কিভাবে হবে, টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এগুলো একটু কথা বলে দেন হচ্ছে আমরা থিওরি ক্লাসে চলে যাব। টাইম ম্যানেজমেন্ট অ্যাকচুয়ালি আপনাকে কি করতে, দেখেন আপনার যদি 20টা কোশ্চেন, তো 20টা কোশ্চেনের মধ্যে আপনি মোটামুটি ডিফিকাল্ট লেভেলের 4 থেকে 5টা কোশ্চেন পেতে পারেন, ধরে নিচ্ছি আমরা আরো। তো আমরা মোটামুটি যদি রাফ একটা অ্যাজাম্পশন করি যে 15টার মতো কোশ্চেন আপনি আপনার হচ্ছে ইজি এবং মিডিয়াম লেভেলে পাবেন, ইজি প্লাস মিডিয়াম 15 কোশ্চেন। সেজন্য আপনার টার্গেট যদি এইভাবে সেট করেন যে 15টা কোশ্চেনের ভিতরে আমি অ্যারাউন্ড 13 থেকে 14 কোশ্চেন কারেক্ট করব,
যেহেতু ইজি আর মিডিয়াম কোশ্চেন, ইজি মিডিয়াম কোশ্চেন যদি আপনি ভুল করে ফেলেন তাহলে তো এটা আপনি রেসে দৌড়া থাকতে পারবেন না। তো 13-14টা কোশ্চেন আপনার 15টার ভিতরে আপনার মোটামুটি কারেক্ট করে ফেলতে হবে। আর ওইখানকার যে 4-5টা কোশ্চেন, 4-5টা কোশ্চেন থেকে আপনি ধরে নেন যে আপনি র্যান্ডমলি আর 2-3টা কোশ্চেন কারেক্ট করবেন, এরকম মোটামুটি ধরে নিচ্ছি। 2টা 3টা আপনি ওই কঠিন গুলোর মধ্যে থেকে 5টা থেকে 2টা কোশ্চেন আনসার করলেন, সময় সংকলন হলো না, তারপরে বাকিগুলো পারলেন না, তাহলে এখানে 13-14টা থেকে ওইখানে আরো 2টা, সো মোটামুটি অ্যারাউন্ড 15 থেকে 16টা কোশ্চেন আপনি কিন্তু কারেক্ট করতে পারেন। তো 15-16টা কোশ্চেন যদি আপনি কারেক্ট করতে পারেন তাহলে 2টা সেকশন মিলে 30টা কোশ্চেন, 30 থেকে 32টা কোশ্চেন আপনার মোটামুটি কারেকশনের মধ্যে আসে। অলরাইট, সো 30-32টা কোশ্চেন যদি আসে তাহলে মোটামুটি একটা ভালো স্কোর কিন্তু আপনার থাকে। এখন টাইম ম্যানেজমেন্ট আপনি কিভাবে করতে পারেন? আপনি শুরুতে একদম ইজি যে কোশ্চেন গুলো আছে সেগুলোকে আনসার করে ফেলবেন। আপনি একটা করে কোশ্চেন যাবেন, একটা কোশ্চেন একবার পড়বেন, পড়ার পরে যদি একবার পড়ে আপনি বুঝতে পারেন, এটা হচ্ছে আমার অ্যাপ্রোচ আর কি, আমি ইউজুয়ালি এই অ্যাপ্রোচটা নিয়েছি এবং যেটাতে আমার কাজ হয়েছে। আপনার ক্ষেত্রে মানে অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হতে পারে, আপনি আপনারটা নিজের মতো করে কাস্টমাইজ করে সেট করে নেবেন। যে শুরুতে একটা কোশ্চেন একবার পড়ছি, একবার পড়ার পরে এটা বুঝে যদি সাথে সাথে পুরো কোশ্চেনটা বুঝে যায় এবং আমি এটাও বুঝতে পারি যে এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে হবে, তাহলে এটা আপনি সলভ করবেন। যদি এমন হয় যে একটা কোশ্চেন একবার পড়ছেন, একবার লাইনটা পড়ে গেলেন, পড়ার পর আপনি মোটামুটি বুঝলেন কিন্তু এখনো পুরোপুরি বুঝতে পারেন না যে ভিতরে কি আছে, আরেকবার পড়তে হবে, তাহলে ওটা ওইখানে বাদ দিয়ে দিবেন। একটা কোশ্চেন সেকেন্ড টাইম পড়ার মতো সময় আপনার নাই। সেকেন্ড টাইম যদি পড়তে হয় তাহলে বুঝতে হবে যে ওইটা হয়তো বা হার্ড লেভেলের কোশ্চেন অথবা ওটা মিডিয়াম লেভেলের, কিংবা এরকম একটা কোশ্চেন যেটাকে আপনার আরো 2-3 বার টাইম দিতে হবে, ওইটা বাদ। জাস্ট আপনি পড়ে গেলেন একবার, এরকম করে আমি এটা করতাম যে আমি ওয়ান শটে মোটামুটি এরকম করে দেখা গেছে 10 থেকে 12টা কোশ্চেন আপনার মোটামুটি আনসার করে ফেলতাম। তো ওইখান থেকে ইজি মিডিয়াম গুলোর মোটামুটি সবগুলো বের করে ফেলা যায়, একবার পড়লে এটা বোঝা যায় যে কোন কোশ্চেনটা ইজি আর কোন কোশ্চেনটা হার্ড। কিভাবে বুঝবেন সেটা বোঝার তো কোনো তরিকা নেই, পাশে তো লিখে দেওয়া থাকবে না। তো এটা আপনি করতে পারেন। এটা করার পরে তো আপনি যেগুলো পারবেন না সেগুলো তো এখানে মার্ক করাই থাকবে, যে যেগুলো আপনি আনসার করেন নাই। পরবর্তীকালে কোনো টেনশন নাই, উপরে আপনার এই মানে সিরিয়ালটা দেওয়া থাকবে কত কত নাম্বার কোশ্চেন আপনি পারেন নাই, আনসার করেন নাই। তো আপনি সেগুলো যখন ক্লিক করবেন তখন অটোমেটিক মানে ওইভাবে র্যান্ডমলি ওইখান থেকে ডিরেক্টলি চলে আসবে। ধরেন আপনি 13 নম্বর কোশ্চেন আনসার করেন নাই, তার উপরে এই নাম্বারগুলো মার্ক করা থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ওই কোশ্চেনটা আপনার সামনে আসবে। তো খুঁজে খুঁজে বের করার কোনো প্রয়োজন নেই যে কোনটা আমি আনসার করছি কোনটা করি নাই। তো আপনি জাস্ট আপনার নিজের মতো করে আনসারগুলো করে যাবেন। এইভাবে যদি মোটামুটি 20 মিনিটের মধ্যে, 20 থেকে 22 মিনিটসের মধ্যে আপনি যদি আপনার এই 15টার কোশ্চেনের সবগুলো ট্রাই করে ফেলেন, আনসার হোক বা না হোক, চেষ্টা করবেন 13-14টা কারেক্ট হয়ে ফেলতে, তাহলে কিন্তু আপনার হাতে মোটামুটি ভালো একটা টাইম থাকে। বা এরপর আপনি আপনার কাছে মোটামুটি 13 থেকে 15 মিনিট আরো সময় থাকবে। এই 30 থেকে 15 সময়ের মধ্যে আপনি ওই যে যে হার্ড লেভেলে যে 5টা কোশ্চেন আছে, 4-5টা কোশ্চেন আপনি এরকম পাবেন, কিংবা একটু কম বেশি হতে পারে, অ্যাকচুয়ালি জিআরই তো কাস্টমাইজ এক্সাম, তো দেখা গেছে যে হার্ড বেশি থাকতে পারে, হার্ড কম থাকতে পারে, এটা দিনের উপর ডিপেন্ড করে যে আজকের দিনে যে এক্সামটা আপনি দিচ্ছেন সেই এক্সামের কোশ্চেন গুলো কত হার্ড হচ্ছে। এমন হতে পারে আমি যে কোশ্চেনটা দিতে গেছি আপনার টাইম স্লটের আগের স্লটে অথবা পরের স্লটে কোশ্চেন মোটামুটি কম্পারেটিভলি ইজি আসছে, কিন্তু আপনার যে কোশ্চেন গুলো সেই কোশ্চেন গুলো বেশ কঠিন কঠিন। তো ইজি কোশ্চেন গুলো আমি পেরে যাচ্ছি, আপনি হার্ড কোশ্চেন গুলো পেরে যাচ্ছেন, বুঝতে পারছেন? তো আপনাকেও কিন্তু ওইভাবে করে ইয়ে করতে হবে, যে এটা আপনার ইয়ের উপর ডিপেন্ড করছে যে আপনি কি ধরনের কোশ্চেন পাচ্ছেন। তো আপনি জাস্ট এইভাবে করে টাইম ম্যানেজমেন্টটা করতে পারেন। তো ওইখানে 4-5টা কোশ্চেন আপনি যদি পরের 15 মিনিটস এর মধ্যে টার্গেট রাখেন, তো ওইখান থেকে 2 থেকে 3টা কোশ্চেন মোটামুটি প্যারা কিছু, মানে অসম্ভব কিছু না। যদি না এরকম হয় যে আপনি এই কোশ্চেনটা কিভাবে সলভ করতে আপনি জানেনই না, তাহলে ভিন্ন কথা। বাট আপনি যদি এনাফ প্র্যাকটিস করে যান, আপনি এমন কোনো কোশ্চেন পাবেন না যে কোশ্চেনটা আপনি পারবেন না, পারার মধ্যেই আপনাকে দিবে তারা। থিওরি গুলো সেগুলো যদি জানা থাকে তাহলে। সো এই হচ্ছে টাইম ম্যানেজমেন্টের ইস্যু। এছাড়া টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর তেমন কিছু না। তবে আপনার নিজের কাস্টমার, আমি আবারও বলছি যে আপনাকে কিন্তু আপনারটা কাস্টমাইজ করে নিতে হবে। দ্যাট মিনস আমার উপরে ডিপেন্ড করে আমি ভাই এটা বলছিল তাহলে এইভাবে করি, এটা আপনার জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। অলরাইট, তো চলুন তাহলে আমরা হচ্ছে এবার আমরা থিওরি ক্লাসে যাই। মোটামুটি যদি আপনাদের কোশ্চেন প্যাটার্ন কিংবা আদার্স কোনো কোশ্চেন থাকে তাহলে সেগুলো বলতে পারেন এখন, আদারওয়াইজ আমরা হচ্ছে আমাদের থিওরি ক্লাস চলে যাব। আচ্ছা, তো নাম্বার সিস্টেম দিয়ে আমরা আজকে শুরু করব। তো নাম্বার সিস্টেমের অনেকগুলো টপিক থাকে, নাম্বার সিস্টেমের মধ্যে আমরা বেশ কতগুলো জিনিস শিখবো। আমরা শিখবো হচ্ছে নাম্বার ডিজিট কি আছে সেগুলো নিয়ে একটু হালকা পাতলা কথা বলবো। এখানের মধ্যে প্রাইম নাম্বার আছে, প্রাইম নিয়ে কথা বলবো, তারপর হচ্ছে এলসিএম, মাল্টিপল নিয়ে কথা বলবো, ফ্যাক্টর নিয়ে কথা বলবো, ফ্যাক্টর গুলো দেখবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন দেখবো, প্রাইম ফ্যাক্টরাইজেশন কিভাবে করতে হয়,
তারপরে ডিভিজিবিলিটি রুলস দেখবো, ডিভিজিবিলিটি রুলস। এরপরে হচ্ছে চেষ্টা করব যে আজকে আপনাদের রিমাইন্ডার ইস্যু নিয়ে কথাবার্তা বলার জন্য। রিমাইন্ডার ইস্যু নিয়ে কথা বলবো। রিমাইন্ডার এগুলো খুব সহজ টপিক, কিন্তু এগুলো নিয়ে অনেক কমপ্লেক্স কোয়েশ্চেন করা সম্ভব, সেগুলো নিয়ে কথা বলবো। দেন হচ্ছে রিমাইন্ডার ইস্যুর আপনার কি বলে কাস্টমাইজেশনটা দেখবো, তারপর হচ্ছে কাস্টমাইজ সিরিজ দেখবো, কাস্টমাইজ সিরিজ নিয়ে কথা বলবো। কাস্টমাইজ সিরিজ এরকম ফাংশন নিয়ে কথা বলবো। এগুলো থাকবে হচ্ছে আপনার নাম্বার সিস্টেমের মধ্যে। তাহলে আমরা একটা একটা করে মোটামুটি শুরু করি। শুরুতে আপনাদের একটা কথা বলে নিই, যেটা পরে আসবে না, সেটা হচ্ছে যে জিআরইতে ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। দো আপনাদেরকে খুব বেসিক একটা ক্যালকুলেটর দেওয়া হবে জিআরইতে এক্সামের সময়, একটা বেসিক ক্যালকুলেটর যেটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। বাট সেই ক্যালকুলেটর থাকলে ওটা দিয়ে খুশি হওয়ার এত কারণ নাই যে ক্যালকুলেটর তো আছে তাহলে ক্যালকুলেশন নিয়ে কোনো টেনশন নাই। আসলে বিষয়টা তা না। তো এই জন্য আপনাদেরকে ক্যালকুলেশন ব্যাপারে সুইফট হতে হয়। মানে ক্যালকুলেশন আপনি যদি মেন্টাল ম্যাথ করতে পারেন, মুখে মুখে আনসার করে ফেলতে পারেন, ক্যালকুলেশনটা করে ফেলতে পারেন, তাহলে আপনার জন্য জিনিসটা ভালো। তাহলে আপনি অনেকগুলো টাইম পাবেন। মোটামুটি এরকম একটা মানে র্যান্ডম একটা স্ট্যাটিক্স আমি দিতে পারি যে যাদের ক্যালকুলেশনটা একটু ফাস্টার, তারা মোটামুটি 2 থেকে 3 মিনিট এক্সট্রা একটা টাইম পেয়ে যায়। কারণ অনেকগুলো ম্যাথ করতে হবে, অনেকগুলো ম্যাথ প্রতি সেকশনে বলছি, অনেকগুলো ম্যাথ করতে হবে, অনেকগুলো ম্যাথের ভিতরে আপনাকে যেহেতু অনেকগুলো ক্যালকুলেশন থাকবে, তো সেগুলো যাতে আগে মুখোমুখি করে ফেলতে পারেন। যেগুলো খুব বেশি ক্রিটিক্যাল সেগুলো তো আপনি ক্যালকুলেটর ইউজ করবেন, সেক্ষেত্রে আপনাকে আর কিছু বলার না। বাট যেগুলো মোটামুটি আপনার রেঞ্জের মধ্যে থাকে সেগুলো আপনি ক্যালকুলেটর ছাড়া মুখোমুখি করে ফেললে ভালো। তাহলে আপনি এক্সট্রা কিছু টাইম পেয়ে যাবেন। এই টাইম দিয়ে আপনি কিন্তু এখানে আরো একটা 2-3 মিনিটের মধ্যে কিন্তু মোটামুটি মিডিয়াম লেভেলেরও 2টা কোশ্চেন সলভ করে ফেলা যায়, আর ইজি লেভেলের তো 3টা কোশ্চেন সলভ করে ফেলা যায়, অথবা তার বেশি। তো বুঝতে পারছেন আপনি স্কোরটা আসলে আপনার ইচ এন্ড এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। তো ক্যালকুলেশনের জন্য আপনি কিছু কাজ করতে পারেন আপনি বাসায়, যে আজকে যেটা হচ্ছে যে যে কোনো সংখ্যাকে 1.5 গুণ করা, 2.5 গুণ করা, 3.5 গুণ করা, এই টাইপের ছোটখাটো গুণ টুন করতে পারেন। যোগ বিয়োগ করতে গেলেও আপনাকে কিছু মানে সুইফট হ্যান্ডি হইতে হবে। যোগ বিয়োগের ক্ষেত্রে করার ক্ষেত্রেও যদি আমরা এভাবে গুনে গুনে করি, আপনি যদি স্মার্ট না হতে পারেন তাহলে সেখানেও কিছু আপনার টাইম কিল হবে। সো যোগ বিয়োগের ব্যাপারটা নিয়ে আমি কথা আর বলতে চাচ্ছি না, বাট আমি যে বলতে চাচ্ছি যে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন নিয়ে। মাল্টিপ্লিকেশন ডিভিশনের ক্ষেত্রে আপনি জাস্ট এগুলো ছোটখাটো প্র্যাকটিস করতে পারেন, কারণ আমরা ক্যালকুলেটর দিয়ে করতে করতে অভ্যস্ত। তো দেখা গেছে হঠাৎ করে যদি এই কাজটা আমরা করতে যাই, আমাদের দেখা যাচ্ছে সময় লেগে যাবে। তো তার আপনি যেটা করতে পারেন যে কিছু জোড় নাম্বার নেবেন, কিছু জোড় ফিগার নিয়ে সেগুলোকে 1.5 গুণ করতে থাকবেন। ফর এক্সাম্পল 4 ইন্টু 1.5, এটা হতে পারে 4 ইন্টু 3/2 করলেন 6। এবার এগেইন আবার এই 6 কে আপনি 3/2 করলেন। বুঝতে পারছেন? হয়ে গেল 9। যখন আপনি একটা অড সংখ্যক পাবেন, অড নাম্বার পাবেন, অড, তখন আপনি স্টপ হয়ে গেলেন। 9 কে আর ওই 3/2 দিয়ে গুণ করা দরকার, কারণ তখন ফ্র্যাকশন চলে আসবে। এগেইন আপনি ধরেন এখান থেকে আপনি নিলেন হচ্ছে কত, 28 নিলেন, 28 ইন্টু 3/2 করলেন। দেন এখানে একটা ভ্যালু আসবে, সেটাকে আবার 3/2 করবেন, আবার একটা ভ্যালু আসবে, সেটাকে একটা 3/2 করবেন। এইভাবে করে করে জাস্ট একটু নেক্সট ক্লাসে আমাদের ফর্মালি যে ক্লাসটা হবে, আমাদের ফর্মাল যে ফার্স্ট ক্লাস হবে, সেই ক্লাসের আগ পর্যন্ত এগুলো বাসায় টুকিটাকি একটু অল্প স্বল্প প্র্যাকটিস করেন। তাতে আপনার দেখা গেছে যে ওই ছোটকালের ওই পুরোনো অভ্যাসটা আবার একটু ফেরত আসবে। হঠাৎ করে কোনো কিছু নিশ্চয়ই হুটহাট করে চলে আসে না। ফর এক্সাম্পল আপনি 28 কে আবার 2.5 গুণও করতে পারেন, 5/2 করলেন, কিছু একটা আসবে। দেন এগেইন হচ্ছে আবার যেটা আসবে সেটাকে আবার 5/2 আবার আরেকটা করলেন। আরো একজন জয়েন করেছেন, ঠিক আছে? সো এভাবে করে আপনি করতে থাকবেন। তাহলে দেখা গেছে যে আপনার কাছে ওই জিনিসটা একটু কমফোর্ট লাগবে। ক্যালকুলেশন অনেক ট্রিক্স আছে যেগুলো আমি আপনাদের ক্লাসের মধ্যে দেখাবো। ক্যালকুলেশন অনেক সময় অনেক ফাস্টার ক্যালকুলেশন কিভাবে করা যায়, সেগুলো ডেফিনেটলি অনেক শর্টকাট পদ্ধতি আছে, সেগুলো আপনাকে জানতে হবে। আপনি যদি ওই ছোটবেলা যা যা শিখে আসছে সেগুলোর উপর রিলাই করেন, তাহলে কিন্তু আপনার মানে আপনি রেসে হারিয়ে যাবেন, মানে পারবেন না। এরকম অনেকে জানবে যেটা আপনি জানেন না, তাহলে তো আপনি ডেফিনেটলি পারবেন। তো ক্যালকুলেশন নিয়ে আমরা ডেফিনেটলি কথাবার্তা বলবো সামনে, একটু পরে দেখবো আর কি যে কি আসে বিষয় কি আছে। রাইট। সো এটা গেল ক্যালকুলেশন নিয়ে কথাবার্তা। এবার আমরা একটু একটা থিওরিতে যাই, যেটাকে আমরা বলি স্কোয়ার কনসেপ্ট। স্কোয়ার কনসেপ্ট, স্কোয়ার কনসেপ্টের ভিতরে আমরা প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রমোশন অফ স্কোয়ার। প্রমোশন অফ স্কোয়ার, প্রমোশন অফ স্কোয়ারটা কি?
নরমালি আমরা তো দেখেছি যে ধরেন 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9, 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16, সো দ্যাট এরকম কিছু একটা। এখন প্রমোশন অফ স্কয়ারটা কি? 45 স্কয়ারটা ইজ ইকুয়াল টু কত? 45 স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 2025, রাইট? সো প্রমোশন স্কোয়ারটা কি অ্যাকচুয়ালি? প্রমোশন স্কোয়ারটা আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে, দেখলে আপনারা, আমি দেখাতে থাকি, তারপরে আস্তে আস্তে নিজেই বুঝে যাবেন। ফর এক্সাম্পল ধরেন আমরা তো জানি যে 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাই না? 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। তো এটাকে আমরা একটু একটু করে অ্যালজেব্রা করবো, অ্যালজেব্রা করে আমরা একটু ডিটেল দেখবো যে এখানে আসলে কি কি ব্যাপার ঘটে। 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, দেন 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এই 9 কে আমরা লিখতে পারি হচ্ছে 3 ইনটু 3, অথবা এটাকে আমরা এইভাবে লিখতে পারি 3 প্লাস 3 প্লাস 3, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3 ইনটু 3 আকারে। নাও আমি এই 3 স্কোয়ারের সাথে আমি আরো একটা 3 অ্যাড করে দিই, তাহলে এখানে আর একটা 3 অ্যাড হয়ে যাবে, 3 প্লাস 3 প্লাস 3, যেটা হয়ে যাবে হচ্ছে 3 ইনটু 4। এটার সাথে আমি আর একটা 4 অ্যাড করি। কেন 4 অ্যাড করছি? কারণ হচ্ছে এই 3 নিয়ে কাজ করছি, তো 3 এর পরের সংখ্যাটাই 4, সেজন্য আমি 4 অ্যাড করলাম। একটু পরে আরো জানতে পারবেন কেন করেছি। তো তাহলে এখানে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 4। তো এটা কত হয়ে যাবে? 3 4 12, 12 7 আরো 4 হচ্ছে 16। তো 16 কে আমরা লিখতে পারি কত? 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 4, তাই না? এই 4 প্লাস 4 প্লাস 4 কে আমরা আবার লিখতে পারি হচ্ছে 4 স্কয়ার। তো দেখেন আমরা শুরু করেছিলাম 3 স্কয়ার দিয়ে, মাঝখানে অল্প স্বল্প কিছু কাজ হলো, দেন ফিনালি আমি পেলাম কত? 4 স্কয়ার। তো এটাকে বলা হয় প্রমোশন স্কয়ার। দেখেন আমি যখন 3 স্কয়ার একটা নন নাম্বারের সাথে ওই সংখ্যাটা প্লাস হচ্ছে তার পরের সংখ্যাটা যোগ করে দিই, তখন আমরা হচ্ছে তার পরের সংখ্যার স্কোয়ারটা পাই। তো সিমিলারলি আপনি যদি বলেন যে ভাইয়া 10 স্কোয়ার, তার সাথে 10 প্লাস 11 যদি অ্যাড করি, তাহলে এটা হয়ে যাবে 11 স্কোয়ার, যেটা এখানে হলো, সেম জিনিসটা এই জায়গাতে হবে। ইভেন আপনি এটা বলতে পারেন যে ভাই 21 স্কোয়ার প্লাস হচ্ছে 21 প্লাস 22, এটা করলে হয়ে যাবে 22 এর স্কোয়ার। একটা স্কোয়ার ভ্যালু থেকে আমরা তার পরের সংখ্যার স্কোয়ার ভ্যালুটাকে পেলাম, এটাকে বলা হচ্ছে প্রমোশন অফ স্কোয়ার। আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন। এখন ধরেন একটু আগে আমি বললাম আপনাকে কোন একটা কোশ্চেন দেওয়া হলো যে ভাই 46 এর স্কোয়ার কত, সামহাও কোন একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হয়েছে। তো তখন এটা আপনি যদি এইভাবে করতে যান 46 আর 46, ইট উইল কিল ইউর টাইম। বাট আপনি এটা মুখেই জাস্ট উইদিন 2-3 সেকেন্ডের মধ্যে এইভাবে করে ফেলতে পারেন যে আপনি জানেন যে 45 স্কোয়ার, তার সাথে 45 প্লাস 46 অ্যাড করে দিলেই 46 এর স্কোয়ার হয়। এখন 45 এর স্কোয়ার আপনার মুখস্থ, আপনি জানেন 45 এর স্কোয়ার হচ্ছে 2025, তার সাথে যদি আপনি 45 আর 46 অ্যাড করে দেন, তাহলে এর আনসার চলে আসবে। তো 45 আর 45 আর 46 অ্যাড করে দিলে এটা কত হয়? 91। তো 2025 এর সাথে যদি আমি 91 যোগ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 2116। তো এই পুরো প্রসেসটা আপনি কিন্তু মুখোমুখি করে ফেলতে পারছেন, আপনার এই কাজগুলো করা লাগতেছে না। তো ক্যালকুলেশন ইটসেলফ আর ভেরি ভাস্ট থিং, এখানে আর অনেক ব্যাপার স্যাপার আছে। আপনি মানে আপনাকে নিউমারাস টাইপস অফ ক্যালকুলেশনের ট্রিক্স জানতে হবে, জেনে রাখলে যত জানতে পারবেন আপনার জন্য তত বেটার। বিভিন্ন অ্যাপ্রোচে জানতে হবে, কোনটাতে এই অ্যাপ্রোচ কাজে লাগে, কোনটাতে ওই অ্যাপ্রোচটা বেশি স্মার্টার, বাট আপনাকে জানতে হবে সবগুলো। অলরাইট, সিমিলারলি আপনাকে কোথাও দেওয়া আছে হচ্ছে 36 স্কোয়ার। তো আপনি জানেন যে 35 স্কোয়ার প্লাস 35 প্লাস 36, এটা করলেই কিন্তু আপনার 36 স্কোয়ার আসার কথা। তো 35 স্কোয়ারটা কত? 35 স্কোয়ার হচ্ছে 1225, তার সাথে হচ্ছে 71 যদি অ্যাড করে দেন, তো তাহলে এটা হয়ে যাবে কত? 1296। তো 1296 হচ্ছে আনসার। সো প্রমোশন স্কোয়ারের অনেক বিশদ মানে ইম্পর্টেন্স আছে, সামনে সেগুলো আরো দেখবো। তবে এই প্রমোশন স্কোয়ারের আরো কিছু পার্ট আছে, আরেকটু এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনটা আমরা একটু দেখি। এক্সটেনশনটা দেখলে দেন হচ্ছে আমরা এটা দেখবো। তো আমরা এইমাত্র যেটা শিখলাম যে 3 স্কোয়ার প্লাস 3 প্লাস 4, এটা ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার, তাই না? অলরাইট, এবার আমরা একটা কাজ করি, এটার সাথে আমরা হচ্ছে আর একটা জিনিস লিখি, 4 স্কোয়ার প্লাস 4 প্লাস
5, এটা ইজ ইকুয়াল টু কত হবে? 5 স্কয়ার। হ্যাঁ, এখন এই পার্টটুকু আমরা একটু আলাদা করি। আচ্ছা, আজান হচ্ছে, আমরা একটু আজানের পরে কথা বলি। আমরা আগের কোশ্চেন থেকে দেখেছিলাম যে 3 স্কয়ার প্লাস 3 প্লাস 4 যদি করি তাহলে 4 স্কয়ার হয়। আর আরেকটা পার্ট একই জিনিস, যে 4 স্কয়ারের সাথে যদি 4 প্লাস 5 অ্যাড করি তাহলে সেটা 5 স্কয়ার হয়। তো এখন এই শুধুমাত্র এই যে পার্টটাকা, এই যে পার্টটুকু আছে 3 প্লাস 4 4 প্লাস 5, এই পার্টটাকে আমি আবার একটু রিডিফাইন করে এইভাবে লিখলাম। এটা হয়ে গেল 4 ইনটু 4। তো এই পুরো প্রসেস থেকে আমরা এইটা দেখতে পাচ্ছি যে যদি এরকম দেখি যে 3 স্কয়ার তার সাথে তার পরের যে সংখ্যাটা আছে, তার সাথে তার পরের সংখ্যা, সরি এটা অ্যাকচুয়ালি এটা 4 ইনটু 4 হবে, তার সাথে যেটা তার পরের সংখ্যাটা সেটা কত? 4। সেই 4 এর 4 গুণ আমরা এখানে মাল্টিপল করি তাহলে সেটা 5 স্কয়ার হয়ে যায়। এখন এখানে 4 দুইটা দেওয়া, সো একটা আপনাদের কনফিউশন হতে পারে। এটাকে আমি যদি আরেকটা সংখ্যা দিয়ে বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা কেমন? ফর এক্সাম্পল ধরুন আমি বললাম 10 স্কয়ার। এই 10 স্কয়ারের সাথে যদি আপনি তার পরের সংখ্যা 11 তার 4 গুণ গুণ করেন তাহলে সেটা হয়ে যাবে 10 এর পরের সংখ্যার পরের সংখ্যা, দ্যাট মিন্স 12 এর স্কয়ার। এখানে 4 গুণই কেন? কারণ এই 4 গুণের ব্যাখ্যাটা আমি এখানে পেয়েছি। এই যে দেখুন, আমরা যখন এই যে 3 এর স্কয়ার থেকে আমরা যখন 5 এর স্কয়ারে আসছি তার মাঝখানে আমরা কি করেছি? তার মাঝখানে হচ্ছে যে এই পার্টটা এবং এই পার্টটাকে আমরা অ্যাড করেছি এবং এটাকে আমরা আবার রিডিফাইন করে এখানে পেলাম যে তার অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়ে যায় ওই 3 এর পরের যে সংখ্যাটা তার 4 গুণ, 4 ইনটু 4, মানে এরকম চারটা জিনিস পাই। 3 এর পরের সংখ্যা কত? 4। সেই 4 পাইছি কয়টা? 4টা। সো দ্যাট এখানে 4 ইনটু 4 হয়েছে। সিমিলারলি এখানেও তাই, যে যখন আপনি 10 নিয়ে হ্যান্ডেল করবেন অথবা অন্য কোনো সংখ্যা নিয়ে হ্যান্ডেল করবেন, আপনাকে যেটা করতে হবে ওই পরের সংখ্যার 4 টাইমস। এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি হয়, যার কারণে এটা 4 টাইমস, এটা 5 টাইমসও হয় না, এটা 3 টাইমসও হয় না। অলরাইট? তো আমরা প্রমোশন স্কোয়ার অ্যাকচুয়ালি দুটো জিনিস শিখেছি। সেটা হচ্ছে একটা নাম্বার থেকে তার পরের নাম্বার ডিরেক্টলি স্কোয়ার কিভাবে হয় সেটা জানতে পারলাম। ফর এক্সাম্পল আপনি 10 স্কোয়ার থেকে 10 প্লাস 11 যদি করেন তাহলে 11 স্কোয়ার পেয়ে যাবেন। আর যদি চান যে না আপনাকে তারপরটা জানতে হবে তাহলে আপনি ডিরেক্টলি এভাবে করতে পারেন যে 10 স্কোয়ার প্লাস 11 ইন্টু 4, তাহলে হচ্ছে 12 স্কোয়ার। তো একটা নাম্বার থেকে আমরা কিন্তু লাভ দিয়ে দুটো নাম্বার, তারপরে দুটো নাম্বারের স্কোয়ার বের করতে পারি। এখন এটা অ্যাকচুয়ালি আপনার কোথায় কাজে লাগবে? ফর এক্সাম্পল একটু আগে আপনাকে আমি বললাম যে 45 এর স্কোয়ার যদি জানেন তাহলে এখান থেকে 46 এর স্কোয়ার জানতে আপনি পারবেন। এখানে একটা ব্যাপার আছে যে ভাই আপনি বলতেছেন 45 এর স্কোয়ার আপনি জানেন, অ্যাকচুয়ালি এটা তো আমার মুখস্থ নাই, তাই না? এটা তো আমার মুখস্থ না। 45 এর স্কোয়ার যে আপনার 2025, এটা আপনি কিভাবে জানলাম? 45 এর স্কোয়ার হচ্ছে 2025, 35 এর স্কোয়ার হচ্ছে 1225, 75 এর স্কোয়ার হচ্ছে 5625। তো এই যে নাম্বারগুলো আমি লিখছি এগুলো কিন্তু একটা আমার মুখস্থ নাই। আমি এখানে নিশ্চয়ই মুখস্থ করে এসে আপনাদের সামনে বিদ্যা জাহির করতেছেন। অ্যাকচুয়ালি দেয়ার মাস্ট বি শর্টকাট। শর্টকাটটা কি সেটা দেখেন। আমি যখন কোনো নাম্বারের শেষে 5 পাবো এবং তার স্কোয়ার করব, সেটা করার একটা শর্টকাট আছে। আমি এখানে 45 স্কোয়ার 2025 কেন লিখেছি দেখেন, 4 যে সংখ্যাটা আমাদের প্রথমে আছে এই সংখ্যাটার সাথে যদি আপনি তার পরের সংখ্যা, 4 এর পরের সংখ্যা কত? 5। 4 আর 5 যদি গুণ করে দিই তাহলে কত হয়? 20। আমি দেখেন এখানে লিখেছি 20, আর এই 5 স্কয়ার করলে 25 হয়। প্রত্যেকের ক্ষেত্রে 25 কিন্তু কমন। বুঝতে পারছেন ব্যাপারটা? আর এখানে আছে হলো 3। 3 এর সাথে তার পরের সংখ্যা কত? 4। 3 4 12, তো আমি লিখেছি 12। আর এখানে কত? 7। 7 এর সাথে তার পরের সংখ্যা, তার মানে কত? 8। 7 8 56। তো দেখেন যে কোনো সংখ্যার শেষ ডিজিট যদি 5 হয় এবং তার যদি স্কোয়ার করতে হয় তাহলে আমরা এই শর্টকাট দিয়ে করতে হবে। সো দ্যাট আমি যদি বলি 95 এর স্কোয়ার, তাহলে আপনারা বলেন তো 95 এর স্কোয়ারটা কত হবে? সবাই বলেন 10 কত? 9 into 10 হবে 90 হ্যাঁ, আর 9025, 25। 9025, ভেরি গুড। তো এটা হচ্ছে একটা ছোট শর্টকাট দেখাইলো। সো এরকম আরো অনেক শর্টকাট আছে। তো এগুলো আমরা নেক্সট ক্লাসে একটা একটা করে এরকম অনেক দেখবেন। আপনি যখন এই ক্যালকুলেশন নিয়ে দেখবেন তখন আপনি এইগুলো প্রেমে পড়ে যাবেন। আপনার কাছে ভালো লাগবে, মজা লাগবে যে ওয়াও জোস। এটা দেখে আপনার কাছে নিশ্চয়ই অনেক জোস লাগতেছে, যে ভালো লাগতেছে, ভালো লাগার কথা। ভালো না যে এখন একটা বড় গুণটা যদি আমি এইভাবে শর্টকাটে করে ফেলতে পারি। দেখো আমরা সামনে আরো অনেক কিছু দেখবো। স্কোয়ার রুট কিভাবে করতে হয়, 3 সেকেন্ডের মধ্যে স্কোয়ার রুট করে ফেলা যায়। পৃথিবীর যত বড় সংখ্যাই দেন না কেন, স্কোয়ার রুট ডেফিনেটলি কোনো সহজ কোনো টার্ম না। স্কোয়ার রুট করে ফেলতে পারি আমরা, রুট কিউব করে ফেলবো, সেটাও 3 সেকেন্ডে করে ফেলবো। এরকম আরো অনেক মেথড আছে। এই মেথড গুলো জেনে রাখা আপনার ভালো। আপনি যদি এগুলো না জেনে পরীক্ষা দিতে যান আপনার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে আপনার একটু সময় নষ্ট হবে। অনেক সময় দেখা গেছে যে যদি ইনকেস প্রয়োজন হয়ে পড়ে তখন আপনি এটা ম্যানুয়ালি করতে যাবেন এবং আপনার টাইমটা বেশি লাগবে। অলরাইট?
তো এগুলো আমরা দেখবো। সো আমরা এটা প্রমোশন স্কোয়ারের দুটো মেথড দেখলাম। এরপরে হচ্ছে আমরা একটু কথা বলবো হচ্ছে স্ক্রিনটা কোথায় গেল, সরি। এরপরে আমরা কথা বলবো হচ্ছে প্রাইম নাম্বার নিয়ে, যেটা আমরা বলেছিলাম। সো প্রাইম নাম্বার, আপনারা যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ মাঝখানে দিয়ে কথাবার্তা বলবেন যে ভাই এটা বুঝি না অথবা কিছু প্রয়োজন হয়, আমি একটা পর একটা করে যাবো। যেহেতু আপনারা কোনো সাউন্ড করবেন না, সো আমি কিছু আসলে বুঝতে পারছি না। অনলাইন ক্লাসে এটা একটা ব্যাপার, যে বোঝা যায় না যে কে কি বুঝতে পারলো, বুঝলো না কি বুঝলো। ওকে, প্রাইম নাম্বার নিয়ে আমরা কথা বলবো। সো প্রাইম নাম্বার কারা? প্রাইম নাম্বার হচ্ছে সেই সকল নাম্বার যে সকল নাম্বারকে এক এবং ওই সংখ্যা ছাড়া ভাগ করা যায় না। এটা আমরা সবাই জানি। তো পৃথিবীতে এরকম অনেক প্রাইম আছে। এখন আমি যদি আপনাকে কোশ্চেন করি যে ভাইয়া 60 থেকে 70 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, কয়টা, কারা কারা প্রাইম সেটা আমি জিজ্ঞেস করি না, বাট আমি জিজ্ঞেস করছি কয়টা প্রাইম নাম্বার। আপনি এটা বলতে পারবেন কয়টা প্রাইম আছে? 60 থেকে 70 এর মধ্যে দুইটা প্রাইম নাম্বার আছে, একটা হচ্ছে 61 আর একটা হচ্ছে 67। এখন এই দুইটা নিশ্চয়ই আপনি মুখস্থ করে রাখেন নাই, আমিও মুখস্থ করে রাখি নাই সামহাউ। এখন জিআরই হচ্ছে এমন একটা এক্সাম, মনে রাখবেন, যে এখানে পুরো জিনিসটা হচ্ছে আপনার শর্টকাট এবং থিওরির খেলা। দুইটা জিনিস, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে শর্টকাট। as much or as many as you know the shortcuts, as many as you know the theory, আপনার স্কোর তত বেশি ভালো হবে। আপনি যত কম শর্টকাট জানবেন এবং যত কম থিওরি জানবেন আপনার স্কোর তত randomly কমবে। ঠিক আছে, এখানে টাইমের খেলা, অল্প সময়ের মধ্যে সব কোশ্চেন আনসার করতে হয়। এখন আপনি এমন কোনো কোশ্চেন না যেটা আপনি ম্যানুয়ালি আনসার করতে পারবেন, আপনি কনভেনশনাল মেথডে স্টেপ বাই স্টেপ করে 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 আনসার করতে পারবেন, বাট ওই যে একটা কোশ্চেন অনেক সময় নিয়ে করতে যায় আপনি অন্য আরো কয়েকটা কোশ্চেনের সময় নষ্ট করে ফেলতেছেন। সো আপনি যদি থিওরি জানেন, থিওরিটিক্যালি ওটা আনসার করতে পারেন, অথবা আপনি যদি শর্টকাট জানেন তাহলে শর্টকাটলি ওটা আনসারটা করে ফেলতে পারবেন। সো আপনাকে রেসে দৌড়া মানে টিকে থাকতে হলে আপনাকে এই দুটো জিনিস জানতে হবে। অলরাইট, তো 60-70 এর মধ্যে কয়টা প্রাইম আছে আমি সেটা জানি না, কারা কারা সেটাও জানি না। এখন আপনাদেরকে আমি একটা ফোন নাম্বার লিখে দিই। আমার ফোন নাম্বার এটা, এই ফোন নাম্বারটা, আমার ফোন নাম্বারটা এমন ভাবে কাস্টমাইজ করে আমি বানাইছি যে আমার ফোন নাম্বারটা মুখস্থ রাখাও অনেক সহজ। দেখেন, আপনি প্রথমে লিখবেন হচ্ছে 44। এখনই মুখস্থ করে দিচ্ছে আমার নাম্বারটা। 44, 44 এর অর্ধেক কত? সবাই বলেন আমার সাথে সাথে। 44 এর অর্ধেক হচ্ছে 22, 22 লিখবেন। দেন এই 22 কে আরো একবার লিখবেন। দ্যাট মিন্স বিষয়টা হচ্ছে এরকম, এই দুইটা 22 যোগ করলে 44 হয়। অলরাইট, দেন 22 এর আগের সংখ্যাটা কত? 21 21 লিখে ফেললেন। এখন আপনার ছোট একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে এটার আগে একটা 3 বসায় দিবেন, এটার আগে একটা 3 বসায় দিবেন। এই যে সুন্দর একটা ওই আহ, বেলা বসের গানের মতো একটা নাম্বার হয়ে গেল। এই নাম্বারটাই হচ্ছে আমার নাম্বার। কিন্তু এই নাম্বারে একটা মাহাত্ম্য আছে। মাহাত্ম্যটা কি? অ্যাকচুয়ালি এটা কোন এটা কোনো মানে যেন তেন নাম্বার না। হুম, এটা কোনো যেন, আই এম সরি, এখানে 3 দিয়ে ফেলছি। এটা চলে আসবে হচ্ছে এখানে 322 321। সো এই মাহাত্ম্যটা কি? এই 4 হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে তার সংখ্যা। এই 4 মানে বোঝাচ্ছে 11 থেকে 20 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে সেটা। এই 2 মানে হচ্ছে 21 থেকে 30 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে। তো এইরকম প্রত্যেকটা যে নাম্বার, এই নাম্বারগুলো মানে হচ্ছে যে প্রত্যেকটা মানে দশকের মধ্যে কয়টা করে প্রাইম নাম্বার আছে, এটা হচ্ছে সেই নাম্বারটা। তো আপনাকে আমি বলছিলাম যে 60 থেকে 70। তো আপনি এখন ভাববেন যে এটা হচ্ছে 10, এটা 20, 30, 40, 50, 60। তো 60 থেকে 70 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে? দুইটা। সো এই নাম্বারটা আপনার যদি মুখস্থ থাকে তাহলে আপনার সুবিধা কি? আপনার যদি কোথাও এরকম যান, জিআরই কোনোদিন আপনাকে এত বেসিক নাম্বার মানে কোশ্চেন দিবে না যে ভাই 60 থেকে 70 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে, বাট এই ইনফরমেশনটা আপনার কোন একটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে লাগবে। আপনাকে জানতে হবে যে এরকম কোন একটা নাম 60 থেকে 70 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে। এটা জানলে আপনার ওই কোশ্চেনটা সলভ করাটা ইজিয়ার, অথবা আনসারটা হয়ে যায়। তখন আপনার এই জিনিসটা এখন, তখন আপনি যদি এরকম র্যান্ডমলি আঙুলে গুনে গুনে বের করেন, বুঝতেই পারছেন কি ব্যবস্থা, কি অবস্থাটা হবে। তো আপনাকে এটা জানতে হবে। অলরাইট, সেটা গেলে 1 থেকে 100 পর্যন্ত। আমরা 1 থেকে স্টার্ট করেছি 100 পর্যন্ত। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের সংখ্যাটা আমরা এই নাম্বার থেকে জানতে পারবো। এবার হচ্ছে 100 থেকে আমরা 200 নাম্বারের মধ্যে যে প্রাইম নাম্বারগুলো সেগুলো একটু জানার ট্রাই করব। তো প্রথমে আপনি এখানে লিখে ফেলবেন 13, আর শেষে লিখে ফেলবেন হচ্ছে 14। 14 কিভাবে আসলো? 13 সাথে একটা 1 যোগ করলে 14 আসে। তো এরকম লিখতে পারেন, 13 লিখলেন, তারপরে হচ্ছে তার সাথে 1 যোগ করলেন, সেটা হয়ে গেল 14। অলরাইট, আর এই যে 14 আপনি লিখলেন, এই 14 লেখার উল্টাটা আপনি এখানে লিখবেন। 14 উল্টা করে ফেললে সেটা হয়ে যায় 41। লিখে ফেলেন 41। ওকে, ফাইন। দেন এখানে মাঝখানে শুধু 222 লিখবেন।
ব্যাস নাম্বারটা। এগুলো জাস্ট মানে আপনি মনে রাখার একটা টেকনিক আরকি। আপনি অন্য কোনোভাবেও মনে রাখতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এখানে ১ম এ লিখলেন 13, 13 এর সাথে ১ যোগ করেন। ১ যোগ করলে এখানে হয়ে যাবে ১৪, ১৪ র উল্টা লিখে ফেলেন 41, দেন মাঝখানে লিখে দিলেন ২২২। এইটা হচ্ছে ১০১ থেকে ২০০ পর্যন্ত। সো দ্যাট এটা মানে হচ্ছে ১০১ থেকে ১১০ এরকম করে, করে যাবে। এটা হচ্ছে ১৯১ থেকে ২০০ পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের সংখ্যা। অলরাইট? প্রত্যেকটা নাম্বার একটা করে দশক ডিফাইন করছে আপনাকে। অলরাইট? তো এটা জানলে আপনার জন্য জিনিসটা অনেক হ্যান্ডি হয়ে গেল। আপনি পারলেন। ইউজুয়ালি ২০০ র বেশি আর লাগে না। এত বেশি কারণ জিআরইও জানে, ইটিএস জানে যে ছেলেমেয়েরা এই ২ টা শর্টকাট জানে। তার মানে এইগুলোর ভিতর থেকে আপনাকে কোয়েশ্চেন দেয়া হবে। জিআরই মানে ইটিএস, জিআরই কোয়েশ্চেন গুলো ইন্টারন্যাশনাল এক্সাম গুলো দেওয়ার সবচেয়ে বড় মজাই হচ্ছে ওরা কখনো আপনাকে পেইন দিবে না। আননেসেসারি পেইন দিয়ে আপনাকে মানে জাজ করবে না। বাংলাদেশে আমাদের সাবকন্টিনেন্টে যে এক্সাম গুলো হয় সেখানে ওরা কি করে? অযথা একটা বাড়তি প্রেশার দেন। আননেসেসারি আমরা আমাদের ম্যাট্রিক কিংবা এইচএসসি কিংবা কি বলে আন্ডারগ্রেডের পরীক্ষাগুলো দেখেছি। তারপর কম্পিটিটিভ এক্সাম গুলো, অ্যাডমিশন টেস্ট গুলো দেখেছি। যেখানে আননেসেসারি জিনিসের উপর প্রেশারাইজ করা হয়। যেগুলোর উপরে ছেলেমেয়েদের বিসিএস পরীক্ষাগুলো দেখেন সেখানে হচ্ছে মানে মুখস্থ সব হচ্ছে মুখস্থ সব। বাট এখানে ইন্টেলেকচুয়ালিটির কোনো ব্যাপার না। জিআরই কোশ্চেন গুলো এমন ভাবে সেট করবে এবং ওদের যে কোশ্চেন গুলো কিন্তু ওরা এরকম বসলাম চা সিগারেট নিয়ে বসলাম বসে বসে কোশ্চেন বানায় ফেললাম বিষয়টা কিন্তু তা না এবং ওরা কোনো জায়গা থেকে কপি পেস্ট করে না। এগুলো সব ওদের নিজের বানানো কোশ্চেন। ওদের আর&ডি টিম আছে, বিশাল বড় একটা আর&ডি টিম আছে। ইটিএস এর অফিসে গেলে দেখতে পাবেন বিরাট বড় অফিস। সেখানে এরকম শত শত স্টুডেন্ট আছে, শত শত টিচার আছেন যারা এখানে বসে বসে কোশ্চেন বানান এবং এগুলো নিয়ে রিসার্চ হয়। একটা কোশ্চেনকে বারবার ট্রায়াল এন্ড এরর করা হয়, ফাইনালি সেগুলো বানানো হয় এবং সেখানে এভাবে ইনপুট দেওয়া হয় যে স্টুডেন্টরা কি কি জায়গায় পিটফল, কি কি জায়গায় ভুলগুলো করে, কোন কোন জায়গায়। যেমন একটু আগে একটা কোশ্চেন দিচ্ছিলাম সেখানে আপনারা সেই ফাঁদের মধ্যে পা দিচ্ছেন। এইরকম ওরা জানে যে কোশ্চেন স্টুডেন্টদের কি কি পিটফল আছে, সেই পিটফল গুলো দিয়ে ওরা কোশ্চেন গুলো সেট করে। এবং আপনি ড্যাম শিওর থাকেন কোন একটা কোশ্চেন যখন দিবে শুরুতেই ওই কোশ্চেনের যে মানে পিটফল আকারে যে কোশ্চেন আনসার অপশন গুলো হয় সেই অপশন গুলো আপনি শুরুতে পাবেন। আপনার আপনার সম্ভাব্য যত ভুল আনসার হতে পারে সবগুলো আনসারই মোটামুটি আপনার কোশ্চেনের মধ্যে অপশনের মধ্যে পাবেন। এটা আপনি কনফার্ম থাকেন। আর যেটা অ্যাকচুয়াল আনসার সেটা তো থাকবেই। কিন্তু আপনি ভুল করলে এবং কি কি ধরনের ভুল করতে পারেন সেগুলো ওরা জানে। সেই আনসার গুলো দেখবেন এখানে আসছে। এই জন্য আপনি কখনো এমন পাবেন না যে আপনার একটা আনসার আসছে সেটা অপশনের মধ্যে নাই। এরকম কেস খুব মানে আপনি যদি খুব আনলাকি হন তাইলে পাবেন যে আপনি একটা আনসার পাইছেন সেটা অপশনে নাই। আপনি ভুল কি করতে পারেন সেটা ওরা জানে, সেই অপশন গুলো থাকবে। অলরাইট? সো এই নাম্বার দুটো আমরা শিখে রাখবো তাহলে আপনাদের কাজগুলো করাটা অনেক সহজ হবে। তো এটা গেল হচ্ছে প্রাইম নাম্বার। এবার আমরা একটু এলসিএম, মাল্টিপল আর ফ্যাক্টর নিয়ে কথা বলবো। এলসিএম আজকে সবই হচ্ছে ছোটকালের পরীক্ষা মানে লেখাপড়া। যেহেতু এটা নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম সবই ছোটকালে করে আসছে হাতে করি আমাদের। এলসিএম আর মাল্টিপল, can anyone tell me what is LCM and what is multiple? কেউ দয়া করে এগুলো অ্যাব্রিভিয়েশন বলবেন না যে লিস্ট কমন মাল্টিপল আর সরি মাল্টিপল না, এটা আমি ফ্যাক্টর বলছি। মাল্টিপলটা একটু পরে দেই। এলসিএম আর ফ্যাক্টর কোনটা এলসিএম কোনটা ফ্যাক্টর একটু বাংলা আমাকে বুঝায় বলেন, আমি বুঝি না সেভাবে বলেন। এলসিএমটা কি জাস্ট বলেন ভাইয়া, আপু ভাইয়া বলেন মানে ভুল হোক। আমার অ্যাপ্রোচটা হচ্ছে ভাইয়া আপনারা এইখানে যত বেশি পারেন ভুল করবেন। আমার সামনে যত বেশি ভুল করবেন আপনার তত লাভ। আপনি ভুল করলেই শিখতে পারবেন। এলসিএমটা হচ্ছে কি লিস্ট কমন মাল্টিপল, এটা আমরা অ্যাব্রিভিয়েশন জানি, এটা আমি জানতে চাচ্ছি না এবং এটা বাংলা হচ্ছে লসাগু সেটাও আমি জানি। বাট এই লসাগু দিয়ে কি বুঝায় অ্যাকচুয়ালি এটা আমি বুঝতে চাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি এই লসাগু দিয়ে কি বুঝি, ও আমার কি বলতে চাইতেছে। এটা তো পারা উচিত, ছোটবেলা সবাই এটা করে আসছে। আচ্ছা, এলসিএম ফ্যাক্টর নিয়ে কথা আমি জানি না আপনারা চুপচাপ আছেন কেন, আপনি আমার বসে আছেন যে ভাই বলবে একটু পরে চুপ করে বসে থাকি। আচ্ছা, এলসিএম পারেন না ফ্যাক্টর পারেন না এরকম কেউ এখানে নাই আনো। সো ব্যাপারটা যেটা হয় এলসিএম হচ্ছে, আমি জাস্ট একটা ছোট এক্সাম্পল দিই তারপর হচ্ছে এটা রিলেট করব। একটা একটা রুম বানাবেন অথবা একটা ফ্ল্যাট বানাবেন, সেই রুম বানাতে আপনার কি লাগবে? ইট লাগবে, ব্রিক। আফটার দ্যাট ব্রিক গুলো একটার পর একটা সাজায় সাজায় আপনি কি বানাবেন? ওয়াল। এরকম অনেকগুলো ওয়াল মিলে আপনার একটা রুম হবে। এলসিএম হচ্ছে সেই ব্রিক গুলো, সরি ব্রিকটা হচ্ছে এই ফ্যাক্টর আর এই ওয়ালটা হচ্ছে আপনার সেই এলসিএম। আমি উল্টা করে লিখছি। এলসিএম হচ্ছে সেই ওয়ালটা আর ব্রিকটা হচ্ছে সেই ফ্যাক্টর। দ্যাট মিনস একটা ওয়ালকে ভাঙলে আপনি ছোট ছোট অনেকগুলো ব্রিক পাবেন। এটা এখন রিলেট করবো কিভাবে?
ধরুন আমি বললাম যে 14 14 হচ্ছে একটা দেয়াল। 14 হচ্ছে একটা দেয়াল, তাহলে এই দেয়ালের মধ্যে অনেকগুলো ব্রিক আছে, তাহলে কারা কারা আছে 14 এর মধ্যে? কে আছে 14 এর মধ্যে? 2 আছে, 14 এর মধ্যে 7 আছে, 14 এর মধ্যে একটা 1ও আছে, এবং 14 এর মধ্যে আবার 14 নিজেও আছে, তাই না? এটা ইজ ইকুয়াল টু 14। সো এরা হচ্ছে সেই ব্রিক গুলো। 14 হচ্ছে সেই ব্রিক, 14 এর মধ্যে এই ব্রিক গুলো আছে, 2 আছে, 7 আছে, 1 আছে, 14 আছে, এরা সবাই হচ্ছে তার ফ্যাক্টর। সো দ্যাট মানে হচ্ছে একটা সংখ্যাকে ভাঙলে যেই সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে তার ফ্যাক্টর। অর আরো স্পেসিফিকলি যদি বলি, একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় তারা সব হচ্ছে তার ফ্যাক্টর। তো 14 কে আমি 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ভাগফল 7 হবে। 14 কে আমি 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ভাগফল 2 হবে। 14 কে আমি 1 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ভাগফল 14 হবে। আর 14 কে আমি 14 দিয়ে ভাগ করতে পারি, তাহলে ভাগফল 1 হবে। তার মানে এই চারটা সংখ্যা দিয়ে আমি 14 কে ভাগ করতে পারি, দ্যাট মিন্স দেজ আর দেয়ার ফ্যাক্টরস। আর মাল্টিপলস কি? মাল্টিপলের মানে মাল্টিপল যে সংখ্যাটা মাল্টিপল, আচ্ছা এলসিএম আর ফ্যাক্টরের মধ্যে এটা, সরি আমি এটা এলসিএম না, এটা হচ্ছে মাল্টিপল নিয়ে কথা বলছি। তো মাল্টিপল আরেকটা টার্ম আছে মাল্টিপল। মাল্টিপলের খাঁটি বাংলা হচ্ছে ভাই নামতা। নামতা বললে আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের বাংলা হাতের লেখা আমার খুব বাজে। নামতা ছোটবেলা মিনা কার্টুনে দেখেছি, 2 × 2 = 2, 2 × 4 = 3, 2 × 6 এরকম। তো এই নামতা দ্যাট মিন্স একটা সংখ্যাকে আপনি এরকম র্যান্ডম যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যা তৈরি হবে সেগুলো হচ্ছে তার মাল্টিপল। এখন এই এলসিএম এর মধ্যে এই মাল্টিপল ওয়ার্ডটা আছে। সো এই মাল্টিপলটা এই জন্য আমরা আগে শিখলাম, তারপর হচ্ছে এলসিএম নিয়ে শিখবো আমরা। তো মাল্টিপল আর ফ্যাক্টর হচ্ছে দুইটা জিনিস। এটা আসলে মাল্টিপল হবে যার সাথে আমরা ব্রিকের ওয়ালে তুলনা করেছি, আর এই ব্রিকটা হচ্ছে হলো আমরা সেই ফ্যাক্টরটা। তো এগুলো নিয়ে আর একটু ডিটেল আলাপ করি। একটা হচ্ছে মানে রূপক কথা আমি আর এতক্ষণ বললাম। সো দ্যাট আমি যদি বলি 14 এর মাল্টিপল কারা, তাহলে আপনি কি বলবেন? 14 এর নামটা বলবেন আমাকে, দ্যাট মিন্স 14 একে 14, 14 দুগুণে 28, 3 × 14 = 42 এন্ড সো অন। দ্যাট মিন্স মাল্টিপলের কোনো শেষ নাই, যে কোনো একটা সংখ্যার মাল্টিপল অজস্র, কিন্তু ফ্যাক্টর ফিক্সড, ফ্যাক্টর নির্দিষ্ট। 14 এর ফ্যাক্টর কারা আমি দেখতে পেলাম? 1, 2, 7 এবং 14, এরা এই চারজন, এই চারজনই তার ফ্যাক্টরস। অলরাইট। আচ্ছা এবার আসি হচ্ছে আমরা ফ্যাক্টর শিখলাম, মাল্টিপল শিখলাম, এবার আমরা একটু এলসিএম নিয়ে শিখি। এলসিএমটা কি অ্যাকচুয়ালি? এলসিএম আমরা ছোটকালে প্রচুর পরিমাণ করে আসছে, যেটাকে লসাগু বলে থাকে। তো লসাগুটা অ্যাকচুয়ালি কিছু না, লঘিষ্ঠ সাধারণ গুণিতক অথবা লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কমন মাল্টিপল দ্যাট মিন্স হচ্ছে কতগুলো সংখ্যা, ধরুন আমি বললাম যে 4, 6, 9 আর 12। এই সংখ্যাগুলোর মাল্টিপল অনেক আছে। 4 এর অনেকগুলো মাল্টিপল আছে, 6 এর অনেকগুলো মাল্টিপল আছে, 9 এর একটু আগে আমরা জানলাম যে মাল্টিপল হচ্ছে অনেক আনলিমিটেড হয়। তার মানে এদের তো অনেক মাল্টিপল থাকবে, প্রত্যেকের ভিন্ন ভিন্ন মাল্টিপল আছে। কিন্তু কথাটা কি বলছে যে লিস্ট এবং কমন এবং মাল্টিপল। তাহলে প্রথমে আমরা মাল্টিপল নিয়ে ডিল করলাম। 4 এর কিছু মাল্টিপল আছে। 4 এর মাল্টিপল কারা? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 16, 20 এন্ড করে করে যে এদিকে পাবো হচ্ছে 36, তারপরে আর পাবো হচ্ছে 40 এন্ড সো অন। তেমনি হচ্ছে 6 এর মাল্টিপল কারা? 6 এর মাল্টিপল হচ্ছে 12, তারপর হচ্ছে হলো 3 6 18 এরকম করে করে এদিকে যাবো হচ্ছে 36, তারপরে হচ্ছে আমরা সামনে আরো মাল্টিপল পাবো। এবার হচ্ছে 9 এর ক্ষেত্রে এরকম অনেকগুলো পাবো, এরকম করে পাওয়ার পরে এইখানে একটা মাল্টিপল আছে 36, আবার পারো হচ্ছে 12 এরকম অনেকগুলো মাল্টিপল পাবো, পেতে পেতে এইখানে একটা মাল্টিপল পাবো 36, তারপরে সামনে আরো পাবো। এখন একটু খেয়াল করো আমি কেন বারবার 36 লিখছি, বিকজ তাদের সবগুলো মাল্টিপল এখানে আমি মোটামুটি লিখছি, কিন্তু আমার কাছে লাগবে কি? মাল্টিপল তো লাগবে, কিন্তু লাগবে কি মাল্টিপল? কমন মাল্টিপল। সো দ্যাট মিন্স হচ্ছে তাদের একটা কমন মাল্টিপল লাগবে। তো আমি এখানে প্রত্যেকের ভিতরে একটা কমন মাল্টিপল পাইছি, সেটা কত? 36। তাহলে 36 কি আমার এলসিএম হওয়ার কথা না? আরো একটা টার্ম রয়ে গেছে, সেটা কি? লিস্ট। সো দ্যাট এইরকম কমন মাল্টিপল আপনি হয়তো বা এটা আরো যখন সামনে আগাবেন, এটা আরো সামনে আগাবেন, এটা আরো সামনে আগাবেন, এটা আরো সামনে সামনে হয়তো এরকম আরো একটা কমন মাল্টিপল পেয়ে যেতে পারেন। Oops, সামনে হয়তো বা এরকম আরেকটা, কোথায় গেল এটা, পেয়ে যেতে পারেন। ধরেন এইখানে আরেকটা মাল্টিপল পেয়ে গেলেন, তাহলে এটা কি আপনার এলসিএম হবে না? বিকজ যেহেতু শব্দটা বলছে লিস্ট, তার মানে হচ্ছে এরকম কমন অনেকগুলো মাল্টিপল আপনি পাইতে পারেন, অনেকগুলো সেট পাইতে পারেন, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা, দ্যাট মিন্স হচ্ছে 836। এই হচ্ছে এলসিএম এর ব্যাখ্যা। এখন অ্যাকচুয়ালি এলসিএমটা কাজে লাগে কোথায়? আমি কোনোদিনই এলসিএমটা এইভাবে বাইর করি না, এই যে আপনি এরকম 4 6 9 12 করে আমরা এরকম ছোটকালে এলসিএম বের করতাম না, এরকম করে লিখতাম না,
2 দিয়ে কাটতাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, হ্যাঁ? 9 থাকতো 9, 6 এর মতো এবার আবার করতাম। দেন হচ্ছে ফাইনালি এলসিএমটা বের করতাম। আমি এভাবে করি না। আমি কিভাবে করি দেখেন, আমি সবচাইতে বড় যে সংখ্যাটা সেই সংখ্যাটা নেই। একটু ভালো করে বোঝার ট্রাই করেন। এখানে সবচাইতে বড় সংখ্যাটা হচ্ছে কি 12। আমি শুধুমাত্র 12 র নামতাগুলো পড়তে থাকি। 12 কে 12, আচ্ছা 12 কি 12 দিয়ে ভাগ যায়? যায়। 12 কি 9 দিয়ে ভাগ যায়? তাহলে যাবে না, তাহলে বাদ। আমি প্রত্যেকটা সংখ্যাকে এরকম ভাগ করে দেখবো। 12 দোকানে 24, 24 কি 9 দিয়ে যায়? না যায় না, তাহলে এটাও বাদ। 3 বারং 36, 36 কি 9 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 36 কি 6 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। 36 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে 36 হচ্ছে আমার এলসিএম। আমার এসব করার কিছু দরকার নেই। এরকম দাগাদাগি করে আপনি এত সময় নষ্ট করার মতো সময় আপনাকে এটিএস দিবে না। তো ধর আপনার এলসিএম বের করে এখন মানে এটা আমি সবসময় এইভাবে অ্যাপ্রোচটা করি যে আমি সবসময় ম্যাক্সিমাম নাম্বারটা নেই। এর লজিক আছে, বিকজ ম্যাক্সিমাম নাম্বারটার মাল্টিপল যদি বাকিগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে আমার এটাই এলসিএম হবে। তো আমি এটা এলসিএম বলতে যা বুঝাইছি সেই ব্যাখ্যা থেকে আমি এটা নিজের মতো করে বানায় নিছি। এই শর্টকাটটা আমি আমার নিজের মতো করে বানায় নিছি। তাতে করে দিয়ে আমার কাজ হয়ে যায়। আমার প্রত্যেকটা সংখ্যা নিয়ে ডিল করে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আপনাকে আমি বুঝাইতে পারছি এই জিনিসটা? প্লিজ একটু সবাই অ্যাকনলেজ করবেন। ইয়েস অর নো? জি ভাইয়া। অলরাইট। এবার আসি হচ্ছে এলসিএমটা কোথায় কাজে লাগে। দেখুন আমি এই ছোটকালে এই কথাগুলো নিয়ে অনেকগুলো কথা বলতেছি, এর কোনো রিজন আছে। রিজনটা হচ্ছে আপনি যখন জিআরইতে ভালো করতে যাবেন তখন আপনার ইচ অ্যান্ড এভরিথিং যেগুলো আপনি জানেন সেগুলোর ভিতরে খুঁটিনাটি প্রস অ্যান্ড কনস গুলো আপনার জানতে হবে। এই যে ডিরেকশন গুলো আসতেছে, এখান থেকে এখানে চেঞ্জ হয়, ওখান থেকে ওখানে চেঞ্জ হয়। আপনি যদি মানে এই স্টেপ গুলো না জানেন ভিতরে কি ধরনের খেলা হচ্ছে, তাহলে আপনি জিআরইতে আসলে ভালো করতে পারবেন না। নর্মালি এভারেজ একটা স্কোর পেয়ে যাবেন, তো আপনার টার্গেট যদি ভালো একটা স্কোর করে স্পেশালি ইন কোয়ান্ট, তাহলে আপনাকে আসলে এই জিনিসগুলো জানতে হবে, করতে হবে। অলরাইট, তো এই জন্য থিওরিটিক্যাল ক্লাসে আমি একটু বেশি নেই। থিওরিতে হয়তো দেখা গেছে একটা দুইটা একটা জায়গায় দুইটা ক্লাসও নেই যেখানে অনেকগুলো কথা বলতে হয়। অলরাইট, আমি ট্রাই করবো সেগুলো একটু করার। এবার আসি হচ্ছে এলসিএমটা আসলে কোথায় কাজে লাগে। ফর এক্সাম্পল ছোটকালে আপনি এভাবে করতেন, এই দুইটা যোগ দিলাম আমি, ধরেন 3/4 প্লাস হচ্ছে ধরেন 5/6 দিলাম। আপনি কি করতেন? প্রথমে হচ্ছে 4 আর 6 এলসিএম করতেন। তো 4 আর 6 এর এলসিএম কত? এই 6 এর নামটা আমি পড়বো। এবার আমার মতো করে আমি যাচ্ছি যে 4 6 24, তার মানে হচ্ছে এখানে 4 আর 6 এর এলসিএমটা কত? 4 আর 6 এর এলসিএম যদি করি তাহলে হচ্ছে 12। ওকে, সো তো এখন আপনি কি করেন? এই 4 দিয়ে 12 কে ভাগ করেন। 3 4 12, তো 3 3 9 প্লাস হচ্ছে কত? 10। তো আপনার এখানে আনসারটা কত? 19/12। রাইট? আমি এই কাজটা, এই যোগটাই, বাট আমি এইভাবে করি না। এটা আমাদের কনভেনশনাল মেথড, বাট এই যোগ কিন্তু আমি এভাবে করি না। আমি করি কিভাবে দেখেন, 3/4 প্লাস 5/6 লিখেছি না, আমি ডিরেক্টলি নিচের এই দুইটা সংখ্যাকে গুণ করে দিই। 4 আছে গুণ করে দিলাম কত? 24, 4 6 24। এবার হচ্ছে এবার আর গুণ করি, 4 5 20 আর 3 6 18, তো এটা হয়ে যাবে 18, আর এইভাবে হচ্ছে 20, তো এটা হয়ে যাবে কত? 38, আর এটা হয়ে যাবে 24। দেন এখানে আমার একটু সিম্পলিফাই করা লাগে, যখন আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটাকাটি যায়, 19 আর হচ্ছে কত? 12। তো এটার আনসার কত আসতেছে? 19/12। দেখেন আমার আনসার যা আসছে আপনার আনসার কিন্তু তাই আসছে। আমার আনসার যা আসছে আপনার আনসার কিন্তু তাই আসছে। আমিও দুইটা লাইন করছি, আপনিও দুইটা লাইন করছেন। অ্যাকচুয়ালি আমি একটা লাইন করছি, এখানে এসে আচ্ছা ফাইনালি আর একটা কাটাকাটি হয়েছে। তো আমার কিন্তু একটা লাইন কম, অথবা আপনারও দুইটা লাইন আমারও দুইটা লাইন, ধরে নিচ্ছি whatever। কিন্তু পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায় দেখেন, আপনার ফাইনালি এখানে ডিরেক্টলি 19/12 আনসার আসছে, কিন্তু আমার ডিরেক্টলি 9/12 আসে না। আমি এইখানে এসে এই যে 2 দিয়ে আবার কাটাকাটি করতে হয়েছে আমাকে। আপনাকে আর কাটাকাটি করার প্রয়োজন হয় নাই। এই যে আপনি 2 দিয়ে কাটাকাটিটা করলেন না, সেই কাজটা আপনি আগে করে রাখছেন, যেটা আপনি এখানে এলসিএম করছিলেন 4 আর 6, এটার এলসিএম বের করে 12 বের করে ফেলছিলেন, যার কারণে আপনার এখানে আর কাটাকাটি করতে হয় না, বিকজ আপনি তো শুরুতেই লিস্ট নাম্বারটা নিয়ে নিয়েছেন, এলসিএম লিস্ট কমন মাল্টিপলটা নিয়েছেন। দ্যাটস আপনাকে এখানে আর কাটাকাটি করে সিম্পলিফাই করা লাগে নাই। বাট আমি তো আর এলসিএম নেই না, আমি হচ্ছে ডিরেক্টলি গুণ করছি। সো আমার অ্যাপ্রোচও ঠিক আছে, কিন্তু আমি ফাইনালি ওই এলসিএম এর বদলে আমি সেখানে এসে কাটাকাটিটা করলাম। সো এলসিএমটা অ্যাকচুয়ালি এই জায়গাতে কাজে লাগে। এলসিএম এর উদ্দেশ্যটা হচ্ছে এই জায়গাতে। এরপরে এর তো আরো অনেক ভ্যারাইটিস মানে ইয়ে আছে, ব্যবহার আছে, সেটা তো আছেই। বাট আমি আপনাদের জাস্ট রিয়েল এক্সাম্পলটা দেখালাম যে এলসিএম এর উদ্দেশ্যটা কি। তো আপনাকে এরকম প্রতিটা জিনিসের রিয়েল জিনিসগুলো জানতে হবে। আপনি যখন এই রিয়েল ব্যাপারটা বুঝতে পারবেন যে আচ্ছা এলসিএম এই কাজ করে, তখন এলসিএম রিলেটেড যত কোশ্চেন আসুক না কেন, যত প্যাচ দিক, আপনি তো জানেন যে এলসিএম এর উদ্দেশ্য কি, এলসিএম কেন হয় এবং কিভাবে হয়। তখন আপনি দেখবেন যে কোশ্চেনটা আপনি বুঝতেছেন, পারতেছেন। যে অনেক প্যাচ দিয়ে কোশ্চেন দিবে, তাদের প্যাচ বুঝতে হলে আপনাকে সেই প্যাচের মূল মর্মার্থটাকে আপনাকে জানতে হবে। অলরাইট, সো এটা হলো এলসিএম এর মূল ব্যাপার স্যাপারটা। আচ্ছা, এবার হচ্ছে এলসিএম ব্যাপার নিয়ে আসলাম। এবার হচ্ছে আমরা একটু ফ্যাক্টর নিয়ে তো কথা বলেছি, এবার ফ্যাক্টোরাইজেশন নিয়ে কথা বলবো। ফ্যাক্টোরাইজেশন, ফ্যাক্টোরাইজেশনটা কি অ্যাকচুয়ালি?
ফ্যাক্টরাইজেশনটা হচ্ছে ফ্যাক্টর বের করা। তো ছোটকালে আমরা যে ফ্যাক্টরাইজেশনটা করতাম, আমরা কিভাবে করতাম? ওই এলসিএম এর মতো করে। ফর এক্সাম্পল ধরেন আমরা একটা ফ্যাক্টরাইজেশন করতে চাই, ধরেন আমরা 84 অথবা 80 এর ফ্যাক্টর কারা সেটা বের করতে চাই, তখন আমরা এরকম করতাম 40, তারপর হচ্ছে 2 দিয়ে করতাম তাহলে হতো 20, তাহলে আবার 2 দিয়ে করতাম তাহলে হতো 10, এন্ড সো দ্যাট, এইভাবে করে করে যেতাম। তো এই পদ্ধতিতে গেলে, এটা কনভেনশনাল মেথড, এই পদ্ধতিতে গেলে আপনি ডেফিনেটলি আপনার টাইম কিল হবে ফ্যাক্টর বের করা, ফ্যাক্টরাইজেশন করা আর কি। তো এই পদ্ধতির একটা নাম আছে, এটাকে বলা হয় রিভার্স বার্থডে কেক মেথড। কেন বলা হয়? কারণ কি দেখেন, এই যে এখানে যে আমি দাগটা দিছি, এই দাগটাকে যদি আমি জাস্ট এইভাবে দেই, এইভাবে না দিয়ে উল্টায় ফেলি, এইভাবে দেই, তাহলে জিনিসটা কেমন হয়? এখানে একটা দাগ, তার উপর আবার আরেকটা দাগ, তার মানে যে এই দাগটা আর কি এরকম, তারপরে এইরকম, সামনে আরেকটা যাবে এরকম। তো এই জিনিসটাকে যদি আমি জাস্ট উল্টায় দেই, তাহলে জিনিসটা হয়ে যাবে এরকম। তো এই জন্য এটা দেখতে অনেকটা রিভার্স বার্থডে কেক মেথডের মতো, মানে বার্থডে কেকটা হয় এই স্টাইলে, কিন্তু আমরা করতেছি এই স্টাইলে। সো দ্যাট এটাকে বলা হয় রিভার্স বার্থডে কেক মেথড। বাট রিভার্স বার্থডে কেক মেথড আমাদের জন্য অ্যাপ্লিকেবল না, এভাবে করলে আমাদের অনেক টাইম ওয়েস্ট হবে। সো দ্যাট আমরা একটা নতুন পদ্ধতি শিখবো, যেটাকে বলা হবে হচ্ছে ইউটিউব ফ্যাক্টরাইজেশন মেথড। ফ্যাক্টরাইজেশন মেথড, এই ইউটিউব মানে হচ্ছে গুগলের ইউটিউব না, এই ইউটিউবটা হচ্ছে অন্যরকম। ধরুন আমরা 80 এর ফ্যাক্টরাইজেশন করতে চাই। তো এখন আমরা যেটা করব, 80 কে একটা স্পেশাল মেথডে মানে ভেঙে ফেলা ট্রাই করব। এটা হচ্ছে যে এই সাইডে আমরা লিখবো মিনিমাম, আর এই সাইডে লিখবো হচ্ছে ম্যাক্সিমাম। এই মিনিমাম ম্যাক্সিমাম মধ্যে গুণ করব। দ্যাট মিন্স 80 কে আমরা লিখতে পারি মিনিমাম নাম্বার 1 গুণ 80 দিয়ে, দেন লিখতে পারি 2 গুণ 40 দিয়ে, দেন লিখতে পারি হচ্ছে 4 গুণ 20 দিয়ে, দেন লিখতে পারি হচ্ছে 5 গুণ 16 দিয়ে, দেন লিখতে পারি হচ্ছে 8 গুণ 10 দিয়ে। আস্তে আস্তে দেখেন এই দুজনের মধ্যে গ্যাপ কিন্তু কমে আসতেছে, এই দুইটার মধ্যে। এরপরে যেটা লিখবো, তারপরেটা হবে 10 গুণ 8। তো 10, 8 আর 10 কিন্তু অলরেডি আমি লিখে ফেলছি। তো যখন এরকম রিপিট হয়ে যাবে তখন আপনি থেমে যাবেন। এরপর আপনি হচ্ছেন এই মেথডে আগাবেন এইভাবে। এই যে ইউ এর মতো একটা শেপ হলো, এই জন্য এটাকে নাম হচ্ছে ইউ টু ফ্যাক্টরাইজেশন মেথড। তো আপনি এইভাবে সিরিয়াল লিখে যাবেন 1, 2, 4, 5, 8। তো 1, 2, 4, 5, 8, 10, 16, 20, 40 এবং 80, এরা সবাই হচ্ছে এই 80 এর ফ্যাক্টরস। 80 এর ফ্যাক্টর হচ্ছে এরা সবাই। তো এই মেথডে যদি আগেন, আপনার অনেকগুলো টাইম বেঁচে যায় এবং আরো কিছু উপকার আছে, যার কারণে এটা ইউ2 ফ্যাক্টরাইজেশনটা আসলে অনেক বেশি কাজে লাগে। অলরাইট, বুঝতে পারলাম? সো ইউ2 ফ্যাক্টরাইজেশন মেথডটা আমরা ইউজ করব। ভাইয়া যদি অড নাম্বার হয় তাহলে? অড নাম্বার হইলে সেটা তো আপনার ভাগ করা যাবে, মানে অড নাম্বারকে তো আপনি অন্যভাবে ভাগ করতে পারেন। ফর এক্সাম্পল 15, সেটাও করতে পারবেন। তো 15 কিভাবে লিখবেন? 1 ইন্টু 15, 3 ইন্টু 5, আর যায় না, শেষ। অড নাম্বার হলে সুবিধা, অড নাম্বার হলে ফ্যাক্টর কম হয়, একটু বেশি নাম্বারও হয় না ফ্যাক্টর। আচ্ছা, ঠিক আছে? সো আপনি এখানে পেয়ে যাবেন কত? 1, 3, 5, 15, কাজ হয়ে গেল। আর যদি প্রাইম নাম্বার থাকে, আপনি সম্ভবত এটা বলতে চাইছিলেন যে প্রাইম নাম্বার থাকলে কি করব। প্রাইম নাম্বার থাকলে তো আপনার ফ্যাক্টরাইজেশন করার প্রয়োজন নাই, কারণ আপনি জানেন প্রাইম নাম্বারের আপনার হচ্ছে দুইটাই প্রাইম থাকে, তিনটা প্রাইম থাকে, যে ওই নাম্বারটা 1, ওই দুইটা প্রাইমই থাকতেছে। তো মানে ওই দুইটাই ফ্যাক্টর থাকতেছে, আর কোনো ফ্যাক্টর থাকবে না। অলরাইট? তো প্রাইমের ক্ষেত্রে তো আর জি ঝামেলা নেই, অড থাকলে এইরকম ব্যাপার স্যাপারটা। জি। ওকে, এবার আসি হচ্ছে ইউ2 ফ্যাক্টরাইজেশন মেথডটা গেল। আমরা ইউ2 ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা কারা কারা এই নাম্বারের প্রাইম নাম্বার, সরি এই নাম্বারটার ফ্যাক্টরস। কিন্তু অনেক সময় এটা জানতে হতে পারে যে আপনার কারা এটার ফ্যাক্টর সেটা জানা দরকার না, আপনার কয়টা ফ্যাক্টর আছে সেটা জানা দরকার। হাউ মেনি ফ্যাক্টরস, হাউ মেনি ফ্যাক্টরস। তাহলে এটা কয়টা ফ্যাক্টর আছে এটা জানলেই আপনার কাজ হয়ে যাচ্ছে। শুধু শুধু আপনার এখান থেকে আর মানে কারা কারা ফ্যাক্টর সেটা খুঁজে বের করার দরকার নেই। তাহলে আপনি যদি এই মেথডে যান, সেক্ষেত্রে গুনতে পারবেন যে কয়টা আছে। 1, 2, 3, 4, 5, দ্যাট মিনস 5 সেট, দ্যাট মিনস হচ্ছে 10টা ফ্যাক্টর আছে তার। এখন যদি এমন হয় যে আপনার ফ্যাক্টর কারা সেটা বের করার প্রয়োজন নেই, কয়টা ফ্যাক্টর, তাইলে এই মেথডটা আবার তখন মনে হয় যে একটু টাইম কনজিউমিং, তাই না ভাই? আমার তো জানা দরকার নেই কারা, আমার শুধু সংখ্যাটা জানলেই হয়েছে। তো প্রাইম ফ্যাক্টর বের করার মানে মানে ফ্যাক্টর কয়টা সেটা বের করার আবার একটা পদ্ধতি আছে, যেটাকে আমরা বলে থাকি প্রাইম ফ্যাক্টরাইজেশন। প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড। দ্যাট মিনস যখন আপনার শুধুমাত্র ফ্যাক্টর কয়টা সেটা জানা প্রয়োজন হবে, তখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনে চলে যাব। সেটা কেমন? যেমন এই 80-ই আমি ওইভাবে মনে করেন আমরা ইউটিউব ফ্যাক্টর আর গেলাম না, আমার কোশ্চেন সামহাও জানতে চাইছে যে 80 এর কয়টা ফ্যাক্টর আছে। তাহলে আমি যখন তখন যেই কাজটা করব সেটা হচ্ছে 80 কে আমরা হচ্ছে
প্রাইম ফ্যাক্টরে ভাগ করার ট্রাই করব। প্রাইম ফ্যাক্টর মানে হচ্ছে প্রাইম নাম্বারের পাওয়ারের আকারে এটাকে বানানোর চেষ্টা করব। সো ৮০ কে আমি প্রথমে এইভাবে লিখতে পারি, ধরেন লিখতে পারি যে ১৬ ইন্টু ৫, ৫ ১৬ ৮০। এবার এই ১৬ কে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5। তো দেখেন আমি একদম লোয়েস্ট নাম্বারে প্রাইম নাম্বারে নিয়ে আসছি, যে ২ও একটা প্রাইম নাম্বার, ৫ও একটা প্রাইম নাম্বার, তাদের পাওয়ারের আকারে এই সংখ্যাটাকে আমি বানাইছি। দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 করলে 80 হয়। অলরাইট, সো এইটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। তাহলে আমি প্রাইম নাম্বারের আকারে এটাকে আমি সাজাই ফেলছি। এখন এখান থেকে এর কয়টা ফ্যাক্টর আছে সেটা আমি কিভাবে বের করব? সেটা বের করার নিয়মটা হচ্ছে আপনি শুধুমাত্র এদের পাওয়ারটা নিয়ে ডিল করবেন। এই 5 এর উপর একটা পাওয়ার আছে না, 5 টু দি পাওয়ার 1, কিছু না থাকা মানে তো তার পাওয়ার 1, তাই না? সো আপনি শুধুমাত্র তাদের পাওয়ারটা নেবেন। আপনি আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবেন, 2 টু দি পাওয়ার 4 ইনটু 5 টু দি পাওয়ার 1 বানাবেন। দেন হচ্ছে এখানে আছে 4 আর এখানে আছে 1। সো এই 4 এর সাথে আপনি একটা 1 যোগ করবেন, আর এই 5 এর সাথেও একটা 1 যোগ করবেন। যা থাকবে তার সাথে অতিরিক্ত একটা 1 যোগ করবেন। একই যোগ করতে হবে, অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে না। তাহলে এটা হয়ে যাবে কত? 5, আর গুণ হয়ে যাবে এটা কত? সরি, এটা তো 1, দেখো 5 কেন দিয়েছি, এই যে শুধু পাওয়ারটা, এটা হয়ে যাবে 2। সো দ্যাট এটা কত হয়ে যাবে? 10। দ্যাট মিন্স এই ৮০ এর 10টা ফ্যাক্টর আছে। বুঝতে পারলাম? দেখেন একটু আগে কিন্তু আমরা 10টাই ফ্যাক্টর পাইছিলাম, এই যে 5 জোড়া ছিল 10টা। তো এটা হয়ে গেল আরেকটু হ্যান্ডি প্রসেস, যে কোনো একটা নাম্বারের ফ্যাক্টর কয়টা সেটা বের করার জন্য এই মেথডটা করতে হবে। আরেকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ধরেন ফর এক্সাম্পল 120। তো 120 কে আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে ফেলি। 120 কে আমরা লিখতে পারি 12 গুণ 10। তারপর 12 কে লিখতে পারি 3 ইন্টু 4, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার, আর 10 কে লিখতে পারি 2 ইন্টু 5। তো এদের মাথার উপর তো 1 আছে। অলরাইট, তাহলে এটা কত হয়ে গেল? 3 টু দি পাওয়ার 1 ইন্টু এই 2 এর উপরে 2 আছে আর এই 2 এর উপরে 1 আছে, দ্যাট মিন্স 2 কিউব ইন্টু হচ্ছে 5 টু দি পাওয়ার 1। তাহলে এইখানে আমি জাস্ট সিম্পলি সেই আগের মতো কি করে ফেললাম, এটাকে প্রাইম ফ্যাক্টর আকারে সাজায় ফেললাম। এবার পাওয়ার গুলোকে শুধু লিখবে। এখানে আছে 1, তার সাথে আরো 1 গুণ হবে, যোগ হবে। আর এখানে আছে হচ্ছে 3, তার সাথে আরো একটা 1 যোগ হবে। আর এখানে আছে আবারও সেই 1, সেই 1 এর সাথে আরো একটা 1 যোগ হবে। দেখেন প্রতিবারই কিন্তু আমি শুধুমাত্র 1ই যোগ করছি, 1ই যোগ করতে হবে, অন্য কোনো সংখ্যা যোগ করা যাবে না। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 4, আর এটা হয়ে গেল 2। দ্যাট মিন্স হচ্ছে 4 দুগুণে 8 দুগুণে 16। দ্যাট মিন্স তার 16টা ফ্যাক্টর আছে। আই হোপ এবার আপনারা বুঝতে পারছেন। জি ভাই। অলরাইট, সো দেখেন এই পদ্ধতিটা অনেক হ্যান্ডি। তো এই পদ্ধতিতে গেলে আমাদের কাজটা আরো সহজ হয়ে যায়, যদি আমাদের শুধুমাত্র জানা লাগে মানে কয়টা ফ্যাক্টর আছে। তাহলে আপনারা আমাকে একটু বলেন তো, 6000 6250 এটার কয়টা ফ্যাক্টর আছে? একটু সবাই করেন, করে আমাকে একটু জানান। 6250 কয়টা ফ্যাক্টর আছে? আচ্ছা, আমি করে দিচ্ছি, আপনাদের হয়তো আরো সময় লাগবে। 6250 কে আমরা প্রথমে 625 গুণ 10 করতে পারি। জাস্ট আপনার আয়ত্তের মধ্যে রাখেন। 625 কে লিখতে পারি কত? 25, 25 গুণ করলে 625 হয়। 25 এর সাথে 25 গুণ, তার সাথে আরো 10। 10 কে আবার লিখে ফেলতে পারি 2 ইন্টু 5। জাস্ট ভেঙে ফেলেন, নিজের মতো করে একদম ভেঙে ফেলেন। 25 কে লিখতে পারবো 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5। তো তাহলে 5 কয়টা হলো? 4 আর একটা 5। 5 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 1। অলরাইট, সো এখান থেকে তাহলে কি পাবো? 5 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, তার মানে কত? 6 ইন্টু 2, দ্যাট মিন্স 12। তো 12টা। তো দেখেন খুব বেশি সময় কিন্তু লাগে না, যদি বের করতে হয় তত 4-5 সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যায়। আপনি যখন আরো প্র্যাকটিস করবেন আরো ফাস্ট হয়ে যাবে। তো 5 সেকেন্ডের মধ্যে আনসার হয়ে যাবে। সো 6250 এর 12টা ফ্যাক্টর আছে। সো দেখেন এত বড় একটা সংখ্যা আর এটার ফ্যাক্টর মাত্র 12টা, সেটা আমি ঝটপট করে বের করে ফেললাম। ইউজুয়ালি এটাই প্রয়োজন হয় যে কয়টা ফ্যাক্টর আছে সেটা জানলে মোটা কাজটা সেরে যায়। অলরাইট, সো এটা নিয়ে আই থিঙ্ক আপনাদের কোশ্চেন আছে। এতক্ষণ পর্যন্ত আমি যা শিখাইলাম এগুলো বিভিন্ন থিওরিটিক্যাল নলেজ প্লাস হচ্ছে আপনার এগুলো মেন্টাল ক্যালকুলেশনের ক্ষেত্রেও কাজে লাগবে। অলরাইট,
এবার আমরা একটু ডিভিজিবিলিটি রুলস শিখবো। ডিভিজিবিলিটি রুলস ছোটকালে শিখছি আমরা। ডিভিজিবিলিটি রুলস, আচ্ছা ডিভিজিবিলিটি রুলস এবার আপনারা একটু আনসার করবেন যে আমরা তো জানি যে 2 এর ডিভিজিবল রুলস কারা। 2 কোন একটা সংখ্যা 2 দিয়ে ভাগ যায় কিনা সেটা কিভাবে জানবো? অড নাম্বারস, সরি ইভেন নাম্বারস হলে আর লাস্টে জিরো থাকলে, ইভেন মানে নাম্বার হলে লাস্টে 2 থাকবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। সো 2 এটা আমরা জানি। হোয়াট অ্যাবাউট 3? 3 এর ডিভিজিবিলিটি রুলস হচ্ছে যে কোনো সংখ্যার ডিজিট সাম করলে। ডিজিট সাম মানে হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি বলি ধরুন একটা সংখ্যা বললাম, কত হতে পারে 393 এই সংখ্যাটা কি 3 দিয়ে ডিভিজিবল কিনা কিভাবে জানবো? আমাদের এটা ডিজিট সাম করব, দ্যাট মিন্স ডিজিট গুলোর সাম করব। দ্যাট মিন্স হচ্ছে এই 3 আর প্লাস করব 9 প্লাস করব হচ্ছে 3, এটার মধ্যে যেই যেই নাম্বার গুলো আছে, যে ডিজিট গুলো আছে তাদের সাম করব। তো এটা করলে কত হয়? 3 12 আর 3 15। যদি এই ডিজিট সামটা 3 দিয়ে ডিভিজিবল হয়, মানে 3 দিয়ে ভাগ যায়, 15 কে 3 দিয়ে তো ভাগ করতেই পারি, তাহলে এটা 3 দিয়ে ডিভিজিবল। এটা হচ্ছে 3 এর ডিভিজিবিলিটি রুলস। অলরাইট, এইটা সেম ডিভিজিবল রুলসটা 9 এর ক্ষেত্রেও হয়। দ্যাট মিন্স যে কোনো একটা সংখ্যা তার ডিজিট সাম যদি 9 দিয়ে ডিভিজিবল হয়, দ্যাট মিন্স এখানে 15 পেয়েছেন, এখন এটাকে আপনি যদি 9 দিয়ে ভাগ করেন, 15 কে 9 দিয়ে ভাগ করা যায় না? যায় না। দ্যাট মিন্স এটা 9 দিয়ে ভাগ যাবে না, কিন্তু এটা 3 দিয়ে ভাগ যাবে। সো 3 আর 9 এর ডিভিজিবিলিটি রুলস কিন্তু সেম। অলরাইট, আচ্ছা এবার আমরা আসবো হচ্ছে 5 এর ক্ষেত্রে। 5 এর ডিভিজিবল রুলস কি? কোন একটা সংখ্যার লাস্ট ডিজিট যদি 0 অথবা 5 হয় তাহলে সেটা 5 দিয়ে ডিভিজিবল হয়, তাই না? যেমন 10 অথবা 15 এরা সবাই 5 দিয়ে ডিভিজিবল হবে, এটা আমরা জানি। হোয়াট অ্যাবাউট 6? 6টা কারো জানা আছে? 6, আচ্ছা 6 এর কোনো পার্টিকুলার ডিভিজিবিলিটি রুলস অ্যাকচুয়ালি নাই। 6 এর ডিভিজিবিলিটি রুলসটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এটা একটা মানে মিক্সড। সেটা কেমন, যে কোন একটা সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়েও ভাগ যায় তাহলে সেটা 6 দিয়ে ভাগ যাবে। ফর এক্সাম্পল 36 কি 2 দিয়ে ভাগ যায়? যদি আনসার হয় ইয়েস। 36 কি 3 দিয়ে ভাগ যায়? যদি আনসার হয় ইয়েস, তাহলে আপনি বলতে পারবেন যে হ্যাঁ 36 6 দিয়েও ভাগ যাবে। এটা অ্যাকচুয়ালি ওই মানে থিওরিটিক্যালি বানানো আর কি, এটা আসলে কোনো শর্টকাট না। কারণ একটা সংখ্যা যদি 2 দিয়েও যে ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে ডেফিনেটলি সেটা 6 দিয়েও ভাগ যাবে, কারণ তার মধ্যে তো একটা 2 আর একটা 3 আছে। ওই 2 আর 3 গুণ আকারে করলে তো 6ই হয়। সো দ্যাট এটা তো 6 দিয়ে ভাগ যাবেই। অলরাইট, তো এটা গেল 6। তো এইটা ছিল আমাদের নরমাল যা যা জানার কথা, যে 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে আর আরেকটা আর দুটো জিনিস বাকি আছে, সেটা হচ্ছে 4 দিয়ে আর হচ্ছে 8 দিয়ে। তো আমি এটা এখানে কেন লিখিনি, কারণ লিখেছি কারণ এই 2 4 8 এই তিনজনের ডিভিজিবল রুলস আবার সেম, কাইন্ড অফ সিমিলার। সেটা হচ্ছে আপনারা যেটা বলেন যে 2 এর ডিভিজিবল রুলস কি, যে লাস্ট ডিজিটটা যদি 2 হয় অথবা ইভেন নাম্বার হয়, তাই না? মানে জোড় সংখ্যা যদি হয়। 4 এর ডিভিজিবিলিটি রুলসটা হচ্ছে যে কোনো একটা সংখ্যার লাস্ট দুইটা ডিজিট যদি 4 দিয়ে ডিভিজিবল হয়। ফর এক্সাম্পল আমি বললাম যে ধরেন 724, এইটা কি 4 দিয়ে ভাগ যাবে? আপনি তখন লাস্টের দুইটা সংখ্যাকে নেবেন 24। এই 24 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, তার মানে 724 ও 4 দিয়ে ডিভিজিবল হবে। হোয়াট অ্যাবাউট 8? 8 এর ডিভিজিবিলিটি রুলসটা হচ্ছে লাস্টের তিনটা ডিজিট যদি আপনার 8 দিয়ে ডিভিজিবল হয়। ফর এক্সাম্পল আমি বললাম যে 8264, এখন এই লাস্টের তিনটা ডিজিট আপনি 264 কি আপনার 8 দিয়ে ডিভিজিবল ভাগ যায় কিনা? তাহলে 3 8 24 থাকবে 2 আর 3 8 24। হ্যাঁ, এটা 8 দিয়ে ভাগ যায় লাস্টের তিনটা ডিজিট, তার মানে এটা 8 দিয়ে ডিভিজিবল হবে। তো 2 4 8 এরা তিনজন কাইন্ড অফ সিমিলার, মানে লাস্টের ডিজিট গুলোর উপর ডিপেন্ড করে। 3 আর 9 তারা দুইজন সিমিলার, মানে ডিজিট সাম গুলো যদি আমরা করি, সেটা যদি 3 আর 9 দিয়ে ভাগ যায় তাহলে তারা হচ্ছে 3 আর 9 দিয়ে ডিভিজিবল। 5 এরটা জানলাম, 6 এরটাও জানলাম। অলরাইট, সো এই হচ্ছে ডিভিজিবিলিটি রুলস। নাও যেটা আমাদের হয়তোবা জানা নাই, অনেকে জানা থাকতে পারে, হোয়াট অ্যাবাউট 7? 7 এর ডিভিজিবিলিটি রুলস কি জানা আছে কারো? সাত, আচ্ছা প্রবাবলি জানা নাই। তো দেখি আমি পদ্ধতিটা কি সেটা না বলে আমি পদ্ধতিটা করে দেখাই, তাহলে আপনারা বুঝে যাবেন। ফর এক্সাম্পল আমি বললাম যে 562, এই নাম্বারটা কি 7 দিয়ে ভাগ যাবে?
তাহলে এটা আমরা কিভাবে বের করবো? সেটা বের করার নিয়মটা হচ্ছে, আপনি লাস্টের, ভালো করে বুঝুন, লাস্টে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে কেটে দিবেন। লাস্টের সংখ্যাটা কত ছিল? 2, 2কে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর 2কে ডাবল করবেন। 2কে ডাবল করলে আপনি কত পাবেন? 4। সেই 4কে এটার নিচে লিখবেন, মানে যে কেটে দেওয়ার পরে যে অংশটা থাকবে তার নিচে লিখবেন। আপনাদের এটাকে বিয়োগ করবেন। 56 থেকে 4 চলে গেলে থাকবে কত? 52। নাও আপনি দেখেন যে এই 52 সংখ্যাটা কি 7 দিয়ে ভাগ যায় কিনা। 52 কি 7 দিয়ে ভাগ যায়? ভাগ যায় আপু? না। যায় না। সো দ্যাট 562 এই নাম্বারটাও 7 দিয়ে ভাগ যাবে না। সো 7 এর ডিভিজিবল রুলস হচ্ছে, আপনি লাস্ট ডিজিটটা শুধু কাটবেন, কেটে এটাকে ডাবল করে বিয়োগ করে দিবেন। সেটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে আপনার 7 এর ডিভিজিবিলিটি রুলস। অথবা আপনি যদি এখানে ভাগফলটা 0 পেয়ে যান, কথার কথা, আপনি যে ফাইনালি এখানে 52 পাইছেন, কিন্তু এমন একটা জিনিস হইলো যে এখানে ডাবল করার পর এটা 0 চলে আসছে, এখানে আপনার রেজাল্টটা 0, তাতেও সেটা 7 দিয়ে ডিভিজিবল হবে। অথবা এটা যা পাইছেন সেটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে হবে। আমি আরেকটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল আমি বললাম যে 9684 মনে করেন, এটা একটা সংখ্যা আমি ধরলাম। এবার তাহলে লাস্টের সংখ্যাটাকে কাটবেন, 4, 4কে ডাবল করে দিলে 8, 960। এখন 960 কি 7 দিয়ে ভাগ যায়? এই 960 সংখ্যাটা তো আপনার জন্য অনেক বড় হয়ে যাইতেছে, তাই না? যে ভাই আমি তো এটাও বলতে পারতেছি না 7 দিয়ে যায় কিনা। সমস্যা নাই, আপনি আবার কাটবেন, এই 0কে আবার কাটবেন। 0কে কেটে দিলে 0 ডাবল করলে 0 হয়, সো এখন আর কোনো সমস্যা নাই। সো এটা হয়ে যাবে কত? 96। 96 কি 7 দিয়ে ভাগ যায়? এটা তো নিশ্চয়ই বলতে পারবে। 96 7 দিয়ে ভাগ যায় না। সো দ্যাট এইটা, এই 9684 সংখ্যাটা 7 দিয়ে ডিভিজিবল হবে না, নট ডিভিজিবল। এবার কি বুঝতে পারছি? জি ভাই। অলরাইট। তো তাহলে এবার আপনারা আমাকে আরেকটা দিব। 3193 বলেন তো, 3193 এটা কি সাথে ডিভিজিবল কিনা? দেখি, 3 এ ডাবল করে ফেলি 6, তাহলে কত হয়ে যাবে? 313। এই 3 এ ডাবল আবার করবো 6, চলে যাবে, কত থাকবে? 25। না, 25 7 দিয়ে যায় না, তার মানে নট ডিভিজিবল। এখন কথা হচ্ছে ভাইয়া ডিভিজিবল কেন শিখতেছি? কারণ হচ্ছে ভাইয়া আপনাকে কোনো কোশ্চেন জানতে চাইবে না যে ডিভিজিবল কিনা, বাট আপনার অনেক কোশ্চেন সলভ করার সময় আপনার জানতে হবে যে এটা কি 7 দিয়ে যায় কিনা। 7 দিয়ে গেলে হয়তো বা আপনি একটা ক্লু পাবেন, অথবা এটা আনসার হয়ে যাবে, এরকম কিছু একটা। সো এগুলো আপনাকে সব ধরনের থিওরি জানতে হবে, একদম বেসিক লেভেলের থিওরি। অলরাইট, বুঝতে পারছি? জি ভাই। ওকে। এবার আরেকটা ডিভিজিবিলিটি রুলস আমরা দেখবো, সেটা হচ্ছে 11 দিয়ে 11 এর ডিভিজিবল রুলস। এটা জানা আছে কারো? 11 ডিভিজিবিলিটি রুলস। 11 ডিভিজিবিলিটি রুলসটা কি? 11 ডিভিজিবলটা কেমন সেটা আমি পদ্ধতি দেখাই, তারপরে বোঝাবো। ধরুন আমি একটা সংখ্যা বললাম 50248, মনে করেন একটা সংখ্যা দিলাম। হুম? তো আপনার কাজ হচ্ছে একটা সংখ্যা একটা বাদ দিয়ে তাদেরকে যোগ করে ফেলা, মানে এখানে ডিজিট সাম করব, কিন্তু ডিজিট সামটা করব কিভাবে? একটা বাদ দিয়ে একটা, দ্যাট মিন্স প্রথমে 5 নিব, পরে 2 নিব, এরপর আবার 8 নিব, মানে একটা বাদ দিয়ে একটা। তাহলে 5 2 8 যোগ করলে কত হয়? 5 + 2 + 8, 7 আর 8 15। এবার বাকি যারা আছে তাদের ডিজিট সাম করব, 0 আর 4, 0 + 4 ডিজিট সাম করলে কত হয়? 4। দেন এই দুইটার বিয়োগ করব, 15 - 4 = 11। এই বিয়োগফলটা যদি 11 দিয়ে ভাগ যায়, অথবা এই বিয়োগফলটা যদি 0 হয়, যদি এরকম হয় যে এখানে 0 পেয়েছেন, তাতেও হবে। দেখেন আগেরটার ক্ষেত্রে কিন্তু সেম, ওই লাস্টে কাটাকাটি মানে বিয়োগ করার পরে যদি আপনার আগেরটার ক্ষেত্রে 0 আসে, তাহলে কিন্তু এটা 7 দিয়ে ডিভিজিবল হবে। আর যদি 7 দিয়ে ভাগ যায় তাহলেও ডিভিজিবল 7 দিয়ে হবে। আর এটার ক্ষেত্রেও তাই। আপনি একটা বাদ দিয়ে একটা সংখ্যা নেবেন, তাদের যোগ করবেন, দেন বাকি যেগুলোকে বাদ দিয়ে গেছেন সেগুলোকে যোগ করে বিয়োগ করে দিবেন। সেটা যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে 11 দিয়ে ডিভিজিবল, অথবা যদি 0 আসে তাহলে 11 দিয়ে ডিভিজিবল। তাই এখানে দেখতে পাচ্ছি বিয়োগফলটা হচ্ছে 11, তো 11 দিয়ে 11 দিয়ে ডিভিজিবল হয়, দ্যাট মিন্স 50248 এটা হচ্ছে 11 দিয়ে ডিভিজিবল। বুঝতে পারলাম? ওকে, সো আরেকটা সংখ্যা দেখে তাহলে বুঝতে পারবো, 1331, এইটা কি 11 দিয়ে ডিভিজিবল? দেখি তাহলে কিভাবে করি। এখানে আসবে হচ্ছে 1, তারপর একটা বাদ দিয়ে 3, তাহলে 1 আর 3 যোগ করলে 4। আর ঠিক তেমনি এখানে 3 আর 1 আবার, সেটা দেখে বোঝা যাচ্ছিল যদিও। এখানে আসবে কত? 3 + 1 which is 4। সো তাহলে এখানে 4 বিয়োগ 4 যদি করি তাহলে হয় 0। আমি বলেছি 0 আসলেও কিন্তু হবে। সো যেহেতু 0 আসছে তার মানে এটা 11 দিয়ে ডিভিজিবল। আই থিংক আপনারা বুঝতে পারছেন। অলরাইট, এই পর্যন্ত কি ঠিক আছে আপু? কোনো কোশ্চেন?
ভাইয়া? ভাইয়া ঠিক আছে। অলরাইট। সো আজকে আসলে আপাতত এই পর্যন্তই রাখি। এমনিতে ৯টা পার হয়ে গেছে। সো সামনে আমরা এরকম আরো অনেক মজার অনেক ধরনের থিওরি জানবো। তারপরে হচ্ছে ইনশাআল্লাহ ১০ তারিখ আপনাদের ফরমালি ক্লাস শুরু হবে এবং আগামীকাল আপনাদের একটা ভার্বাল ক্লাস হবে। সাকিবকে আমি বলেছি যে ভার্বাল ক্লাসটা নেওয়ার জন্য। তো ওই ক্লাসটাতে আপনারা জয়েন করতে পারেন। আমরা ওইটার ক্লাসের লিংকটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। আরেকটা ভার্বাল ক্লাস আপনারা দেখে নিতে পারেন। আর আফটার দ্যাট আপনারা হচ্ছে আ পেমেন্টের ক্ষেত্রে যেতে পারেন যে পেমেন্ট করবেন কি করবেন ডিসিশন নিতে পারেন। তো তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকেন। আই হোপ আপনাদের আর কোনো কোয়েশ্চেন